আচ্ছা, তো আজকে আমরা শুরু করতেছি আমাদের চ্যাপ্টার 15 ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য এবং সম্পাদ্য। ঠিক আছে, তো এখানে আসলে ইজি ইজি জিনিসই আছে, আমার তেমন কিছু নাই। শুরু হবে আমাদের উপপাদ্য 36 থেকে, যেখানে আমাকে বলা হয়েছে যে একই ভূমির উপর এবং একই সমান্তরাল রেখাযুগলের মধ্যে অবস্থিত সকল ত্রিভুজের ক্ষেত্রফল সমান। জিনিসটা প্রমাণ করার কিছু নাই, জিনিসটা প্রমাণ আসবেও না পরীক্ষার মধ্যে। আমরা জাস্ট জিনিসটা বুঝে নিচ্ছি কিভাবে। মনে করো দুটা সমান্তরাল সরলরেখা হচ্ছে এরকম, সেটা হচ্ছে এবি সরলরেখা। আচ্ছা ধরো এটা হচ্ছে সিডি সরলরেখা এবং নিচে হচ্ছে একটা এবি সরলরেখা। এখন একই ভূমি বলছে না, সো আমি মনে করলাম ভূমিটা হচ্ছে এখান থেকে এতটুকু। মনে করি এটা হচ্ছে ছোট হাতের এ, ছোট হাতের বি। এখন এই ভূমির উপর যতগুলো ত্রিভুজ থাকবে সবগুলা ক্ষেত্রফল কি হবে? সমান হবে। সো মনে করো আমি এখানে একটা ত্রিভুজ আঁকলাম এভাবে, আরেকটা ত্রিভুজ আঁকলাম এভাবে, দুইটা আঁকলে হবে। আচ্ছা, তো এটা হচ্ছে এ বি সি, আর এটা হচ্ছে কি এ বি সি প্রাইম, ছোট হাতের সি প্রাইম। আচ্ছা, এখন আমাকে বলো তো ত্রিভুজ এ বি সি এটা ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে আমার এ বি, এবং উচ্চতা। আচ্ছা, সমান্তরাল রেখা যদি সমান্তরাল রেখা হয় তাহলে যে কোনো বিন্দু থেকে তাদের লম্ব দূরত্বটা সবসময় সেম না। সো উচ্চতাটা কি ফিক্স থাকবে এখানে? তাহলে এটা ধরো উচ্চতা হচ্ছে কি আমার এইচ। তাহলে হাফ ইন্টু এ বি ইন্টু এইচ, এটা হবে কি তা এবিসি ত্রিভুজের কি ক্ষেত্রফল। আর আমি যদি এ বি সি প্রাইম এই ত্রিভুজটা ক্ষেত্রফল বের করতে যাই, তাহলে কি হবে? হাফ ইন্টু ভূমি, এটার ভূমিও হচ্ছে আমার এ বি, এবং এটার যে উচ্চতা সেটাও কি আমার এইচ। তো খেয়াল করে দেখো এই দুটা জিনিসই কি আসলে সেম। সো আমার মনে রাখতে হবে, যদি আমি একই ভূমি, যে একই ভূমি এ বি এবং সমান্তরাল রেখাযুগলের ভিতরে যদি ত্রিভুজ থাকে কতগুলা, তাহলে সেগুলা কি হবে? ক্ষেত্রফল সমান হবে। এরপর আসতেছে উপপাদ্য 37। সেখানে বলছে যে কোন ত্রিভুজ ও সামান্তরিকের একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। এই জিনিসটা আমি অনেকবার ইউজ করবো, সো এটা একটু মনে রাখতে হবে ঠিক মতো। সো আমরা একই কাজ করি, এখানে আমি এখান থেকে চিত্রটা নিয়ে আসি। এবার আমার একটা ত্রিভুজ এবং আরেকটা কি সামান্তরিক লাগবে। সো ত্রিভুজ অ্যাজ অলওয়েজ কি ছোট হাতের এ বি সি থাকুক, এবং একটা সামান্তরিক রাখতে হবে। আচ্ছা, মনে করলাম সামান্তরিকটা হচ্ছে এটা, এ বি ছোট হাতে এ বি সি প্রাইম এবং কি ডি প্রাইম। তাহলে এই ক্ষেত্রে আমার ত্রিভুজ এ বি সি ওর ক্ষেত্রফলটা কি? সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে আমার এ বি এবং হাইট হচ্ছে আমার এইচ। আর সামান্তরিক এ বি সি বার ডি বার ওর ক্ষেত্রফল কি? সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি হয়? ভূমি ইন্টু উচ্চতা হয়। আশা করি এটা সবাই জানি। তাহলে ভূমি কি এখানে? ভূমি হচ্ছে আমার এ বি, আর উচ্চতা কত? উচ্চতা হচ্ছে আমার এইচ। এবার খেয়াল করে দেখো তো এই সেম জিনিসটা এখানে আসে না? এই সেম জিনিসটা এখানে আসে। সো এখান থেকে আমি কি বুঝতেছি যে ত্রিভুজ এ বি সি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এ বি সি বার ডি বার, ওদের যে ক্ষেত্রফল এটা কি অর্ধেক। তাহলে এর থেকে প্রমাণিত হচ্ছে যে আমার সামান্তরিকের যে ক্ষেত্রফল এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ। এই এতটুকু কি মনে রাখতে হবে? বুঝতে পারছো? এতটুকু বুঝতে পারছো তোমরা? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এরপর উপপাদ্য 38। উপপাদ্য 38 আমাকে বলছে একই ভূমির উপর এবং একই সমান্তরাল রেখাযুগলের মধ্যে অবস্থিত সামান্তরিক সমূহের ক্ষেত্রফল সমান। এটা আরো ইজি না? যে আমি যদি এই এতটুকু ভূমি চিন্তা করি, মনে করি হচ্ছে যে আমার এই যে এ বি, এটা হচ্ছে কি আমার ভূমি। তাহলে এর মধ্যে যদি আমি এ বি সি ডি এই সামান্তরিকটা চিন্তা করি, ওর ক্ষেত্রফল কি হবে? এই যে এ বি কিন্তু তাদের যে উচ্চতা, তাদের যে সমান্তরাল রেখার যুগলের মাঝখানে যে দূরত্ব, সেটাই তাদের উচ্চতা হবে। সো এই যে হাইট ইন্টু কি ভূমির দৈর্ঘ্য, এতটুকু। এবং আমি যদি চিন্তা করি যে এ বি ই এফ এই সামান্তরিকের যে ক্ষেত্রফল সেটাও কি ভূমি ইন্টু উচ্চতা। সো এই জিনিসটাও কি সেম। সো এই উপপাদ্যটা তেমন আহামরি ভাবে আমি প্রমাণ করে দিচ্ছি না, জাস্ট বুঝিয়ে দিলাম যেভাবে আমরা ত্রিভুজেরটা প্রমাণ করছি একইভাবে কি করব সামান্তরিকেরটা প্রমাণ করব।
সো একই ভূমির উপর এবং সমান্তরাল রেখাযুগলের মধ্যে সকল সামান্তরিকের কি হবে, ক্ষেত্রফল সমান হবে। এই তিনটা আমরা খুবই মানে এই তিনটা দিয়ে কি আমরা ম্যাক্সিমাম ম্যাথ করবো আমাদের এই চ্যাপ্টারের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এই চ্যাপ্টারের মধ্যে যে উপপাদ্যটা পরীক্ষায় বেশি আসে সেটা হচ্ছে কি পিথাগোরাস উপপাদ্যের একটা প্রমাণ। প্রমাণটা খুবই বিদঘুটে আসলে, বিদঘুটে বলতে মানে প্রমাণটা একটু কঠিন। এটা তো ক্লাস 8 ছিল। হ্যাঁ, কোন ক্লাসে ছিল? এটা ক্লাস 8 এ। আচ্ছা, এই উপপাদ্যটা কিভাবে প্রমাণ করে সেটা দেখো। তো আমাকে এখানে আমরা তো জানি যে উপপাদ্যটা আসলে কি বলে, যে আমি যদি অতিভুজের উপর একটা বর্গক্ষেত্র আঁকি, তাহলে অপর দুই বাহুর উপর আমি যদি দুইটা বর্গক্ষেত্র আঁকি তাদেরকে যোগ করলে এটা সমান হবে। ঠিক আছে, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি সি স্কোয়ার। ঠিক আছে, এটা তোমরা ছোটকাল থেকে এমনি ইউজ করে আসতেছো। এখন এটা প্রমাণটা লাগবে। আচ্ছা, প্রমাণটা করার জন্য একটা জিনিস খেয়াল করো। মনে করো এটা একটা কি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এটাকে একটু নিচে নামাই। এটা কোন দিক দিয়ে সমকোণী? এই যে এটা সমকোণ, আহ ঠিক আছে, মানে কোন দিক দিয়ে এটাও দেখাই দিতে হচ্ছে, তাই তো। এর উপর আমি এখন কি করলাম, একটা বর্গক্ষেত্র আঁকতেছি। এখানে একটা বর্গক্ষেত্র আঁকলাম। বুঝতেছে না কেন? আচ্ছা, এরপর আরেকটা বাহু আছে না, ওর উপর একটা বর্গক্ষেত্র, প্রত্যেকটা বাহুর উপর একটা বর্গক্ষেত্র আঁকতেছে কিছু না। আচ্ছা, তো আমরা কি করলাম, যে আমাদের সমকোণী ত্রিভুজটা আছে, আমার যে এই যে এ সি বি সমকোণী ত্রিভুজটা আছে, কি করছি, প্রত্যেকটা বাহুর উপর একটা করে কি বর্গ আঁকছি। এবার আমাকে এখান থেকে প্রমাণ করতে হবে যে অতিভুজের উপর যে বর্গটা আছে এটার যে এরিয়া, এই যে দুইটা বর্গক্ষেত্র আছে তাদের এরিয়া যোগফলে কি সমান। সো আমার আলটিমেটলি প্রমাণ করতে হবে এখান থেকে যে এ বি ইডি, এ বি ইডি ওর যে এরিয়া, এটা হচ্ছে আমার এ সি জি এফ প্লাস বি সি এইচ কে ওর ক্ষেত্রফলের সমান। এই জিনিসটা কি করতে হবে, আমাকে প্রমাণ করতে হবে। এখন এই প্রমাণটা কিভাবে করবো, আমি একটা জিনিস অঙ্কন করব, সেটা হচ্ছে আমি এখান থেকে সি আর ডি যোগ করব এবং এখান থেকে এফ এবং বি যোগ করব। এখন কথা হলো ভাই, আমি কেন যোগ করতেছি এখানে? আচ্ছা, মনে করো কোন একটা কারণে মানে আমার যেহেতু এটার যোগ মানে এটার যে এরিয়া, এই দুটো এরিয়ার যোগফলের সমান প্রকাশ করতে হবে, তাহলে একটু একটু বুঝতেছি যে এটা কোনো একটা পোর্শন মানে এটার কোন একটা অংশ এই বর্গক্ষেত্রের সমান হবে এবং এটার কোন একটা অংশ এই বড় বর্গক্ষেত্রের সমান হবে। তো আমি করতে চাইতেছি কি আসলে এটাকে কয়েকটা ভাগে ভাগ করে, মানে এটাকে দুইটা ভাগে ভাগ করে এই ভাগটা এটা সমান প্রমাণ করব এবং এই ভাগটা এটা সমান প্রমাণ করব। এবং সেটা করার জন্য আমি এখান থেকে এই যে সি থেকে একটা লম্ব টানছি, সি থেকে এই যে এল পর্যন্ত কি করছি, এই দিয়ে সমান্তরাল একটা রেখা টানছি, যেটা কি করছে আসলে এই রেখাটা, এই যে নতুন করে যে রেখাটা টানছে এটা কি করছে, এই যে অতিভুজের উপর যে স্কোয়ারটা আছে এটাকে দুইটা অংশে ভাগ করছে। এখন আমার কাজ হইলো এই ভাগটার সাথে এই ভাগটা মিলানো এবং এই ভাগটার সাথে এই ভাগটা মিলানো। আচ্ছা, তো এটা এখানে ধরো এক বিন্দুতে ছেদ করছে। এখন এখন প্রথম স্টেপ হচ্ছে ত্রিভুজ সি এ ডি ও ত্রিভুজ বি এ এফ। ঠিক আছে, কোন দুটা নিছি, এই যে সি সি এ ডি, এই এ ত্রিভুজটা নিছি এবং এই ত্রিভুজটা নিছি। নিশ্চয়ই ওদের মাঝখানে কোনো একটা সম্পর্ক দাঁড়া করানো যাবে এবং ওইটা সাপেক্ষে কি করব, মানে ওটা ইউজ করে কি করব, আমরা এই পোর্শন গুলোর মধ্যে কি করব, তোমার কি জানি বলে, কোনো একটা সম্পর্ক দাঁড়া করাবো। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো তো, সিএডি এবং বিএফ, এখানে আমার সি এ ইজ ইকুয়াল টু এ এফ না? খেয়াল করে দেখো, এখানে আমার এই যে সি এ আর এই এ এফ এটা কিন্তু সমান। কেন সমান, কারণ আমি একটা স্কোয়ার রাখছিলাম এখানে। আচ্ছা, এবং এখান থেকে আমার এডি ইজ ইকুয়াল টু এবি, এখানের এই যে এডি এবং এ এবি কি সেম। এবার খেয়াল করে দেখো তো তাদের অন্তর্ভুক্ত যে কোনটা, অন্তর্ভুক্ত কোণ এবার সমান প্রমাণ করতে হবে। তাহলে খেয়াল করো তো, আমি যদি বলি এখানে একটু আলাদা করে লিখি, এখানে
যে এখানে একটা 90 ডিগ্রি কোণ আছে, এখানে একটা 90 ডিগ্রি কোণ আছে, এই দুটা 90 ডিগ্রি কোণই সমান না। এখন এই কোণটার সাথে যদি আমি এই 90 ডিগ্রি কোণের সাথে যদি আমি এই কোণটা যুক্ত করি, তাহলে কি টোটাল এফ এ বি এই কোণটা পেয়ে যাব। এন্ড সেম ভাবে এই 90 ডিগ্রি কোণের সাথে যদি আমি সেম কোণটা যুক্ত করি, তাহলে আমি টোটাল ডিএসি এই কোণটা পেয়ে যাব। তাহলে আমি এখান থেকে লিখতে পারতেছি কোণ এফ এ সি ইজ ইকুয়াল টু কোণ ডিএবি। ডিএবি কেন? কারণ এই দুইটাই কি আমার সমকোণ, এই দুইটাই হচ্ছে আমার সমকোণ। এখন এই দুইটা কোণের সাথে যদি আমি সেম অ্যাঙ্গেল যুক্ত করি, কোন অ্যাঙ্গেলটা? এই অ্যাঙ্গেলটা যুক্ত করব, যে কোণ সিএবি। কোণ সিএবি অপর পাশেও সেম অ্যাঙ্গেল যুক্ত করব, কোণ ডিএবি প্লাস কোণ সিএবি। তাহলে ভ্যালু তো চেঞ্জ হবে না, কারণ আমি সেম অ্যাঙ্গেল যুক্ত করছি। তাহলে এখান থেকে আমি পাচ্ছি কি, খেয়াল করে দেখো, এই 90 ডিগ্রি এবং সাথে এই কোণটা, তাহলে আমি টোটাল কোণ এফ এ বি পেয়ে যাচ্ছি। তাহলে কোণ এফ এফ এ বি ইজ ইকুয়াল টু কোণ, এবার খেয়াল করো এই 90 ডিগ্রির সাথে আমি এই কোণটা যুক্ত করছি, তাহলে টোটাল ডিএসি অথবা সিএডি পেয়ে যাচ্ছি। তাহলে কোণ সিএডি, তাহলে এই কোণটা কি আসলে, মানে এই দুটা কোণ যে সমান হয়েছে, সেটা কি আসলে এই দুটা বাহুর অভ্যন্তরীণ কোণ না? তাহলে কোণ এফ এ বি ইজ ইকুয়াল টু কোণ সিএডি। আমি এই জিনিসটা একটু আবার বলতেছি, যে আমার এই দুটা ত্রিভুজের মধ্যে কি আমি সম্পর্ক স্থাপন করার ট্রাই করতেছি, এই হাইলাইটেড ত্রিভুজটা এবং এই হাইলাইটেড ত্রিভুজটা। এখন এই বাহু এবং এই বাহুটা সমান, ঠিক আছে, এবং এই বাহু এবং এই বাহুটা সমান, কারণ কি আমি স্কোয়ার রাখতেছি, একই স্কোয়ারের দুইটা বাহু, এবং তাদের মাঝখানে যে অ্যাঙ্গেলটা, একটা হচ্ছে এই অ্যাঙ্গেল আর এটা হচ্ছে এই অ্যাঙ্গেল, এই দুইটা অ্যাঙ্গেল কি করছি আমি সমান প্রমাণ করছি। সো দুইটা বাহু এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি সমান হয়, তাহলে আমি বলতে পারতেছি কি ত্রিভুজ সিএডি সর্বসম ত্রিভুজ বিএএফ। তাহলে সর্বসম হলে কি হবে? তাদের এরিয়া সমান হবে, তাদের এরিয়াটা সমান হবে। আচ্ছা, এখন আমি করতেছি কি 2 নাম্বার স্টেপ, সেটা হচ্ছে আমি যখন এখানে সিএল টানছিলাম, সিএল যে রেখাটা টানছিলাম, এই সিএল রেখাটা এটা কি আমার এডি এর সমান্তরাল ছিল, এডি এর সমান্তরাল ছিল। এখন খেয়াল করে দেখো তো, আমি যদি একটু এই পাশ থেকে চিন্তা করি, তাহলে এডি কে যদি আমি ভূমি ধরি, এডি কে যদি আমি ভূমি ধরি, তাহলে এই এডি এর উপর আমার একটা আয়তক্ষেত্র হচ্ছে এ এম এল ডি, এবং এই সেম এডি এর উপর আমার একটা ত্রিভুজ হচ্ছে এসিডি। তাহলে সমান্তরাল রেখা যুগল এবং একই ভূমির উপর অবস্থিত ত্রিভুজের ক্ষেত্রফল যে সামান্তরিকটা থাকবে সেটা কি হয়? অর্ধেক হয়। এখন সামান্তরিকের মানে আয়ত তো ওয়ান কাইন্ড অফ সামান্তরিকই যায়, যেটা আয়ত কি ওয়ান কাইন্ড অফ সামান্তরিক না, জাস্ট অ্যাঙ্গেলটা কি হবে? 90 ডিগ্রি হবে। তো ক্ষেত্রফল তো সেমই হবে, তাই না? ক্ষেত্রফলের কাহিনীটা তো সেমই হবে। তাহলে এখানে সিএল এবং এডি সমান্তরাল, এবং এডি ভূমির উপর, এডি ভূমির উপর আমার ত্রিভুজ এসিডি ও আয়ত এ এল সরি এ ডি এল সি। তাহলে এখান থেকে আমি বুঝতেছি না যে এ ডি এল সি ওর যে এরিয়াটা, ওর যে এরিয়া, এটা হচ্ছে আমার ত্রিভুজের এরিয়া দ্বিগুণ হবে। এবং 3 নাম্বার স্টেপে আমি সেম কাজটা এই ত্রিভুজের সাথে এই বর্গক্ষেত্রটা করব। তাহলে খেয়াল করে দেখো তো, খেয়াল করে দেখো, এখানে এখানে আমার এএফ এবং জিবি এটা কি সমান্তরাল? কেন? দেখো তো, এখানে যেহেতু আমি স্কোয়ারটা আঁকছি, এই লাইনটা কি সেম লাইনের মধ্যে পড়তেছে না? আর এটা যেহেতু একটা স্কোয়ার, সো এই লাইনটা এবং এই লাইনটা কি সমান্তরাল হবে, এই লাইনটা এবং এই লাইনটা কি সমান্তরাল হবে। তাহলে এ এফ সমান্তরাল কি হবে? জিবি হবে। তাহলে এখানেও কি দুটো সমান্তরাল যুগল, এবং এফ এ এই ভূমিটার উপর আমার ত্রিভুজ কোনটা কোনটা আছে? আমার ত্রিভুজ আছে এফ এ সি, এফ এ সরি এফ এ বি, এই ত্রিভুজটা আছে, এই নতুন ত্রিভুজটা আছে। তাহলে এফ এ বি ও এখানে, এখানে তো আয়তন নেই, এখানে আছে বর্গ। তাহলে বর্গ কি, বর্গ কোনটা আছে? এ এফ জি সি। তাহলে এখানেও কি হবে, যে এ এফ জি সি এটার যে এরিয়া, এটার যে এরিয়া এটা হবে 2 × ত্রিভুজ এফ এ বি, কারণ একই সমান্তরাল রেখা যুগল এবং একই ভূমির উপর অবস্থিত। তাহলে এবার খেয়াল করো তো, আমি যদি 2 ও 3
4 নম্বর স্টেপ হবে 2 এবং 3 হতে, মানে এই দুটাকে যদি আমি কম্বাইন করি তাহলে কম্বাইন করে কি পাচ্ছি খেয়াল করে দেখো তো, এখানে এসিডি আছে, এখানে এফ এ বি আছে, এবং খেয়াল করে দেখো এই দুটো ত্রিভুজ কিন্তু সর্বসম, তো সর্বসম হইলে ওদের এরিয়া সমান। তাহলে যদি আমার এই পোর্শন দুটো সমান হয়, এই অংশ দুটো সমান হয়, তাহলে এডিএলসি এবং এএফজিসি ওদের এরিয়াটা কি হবে, সমান হবে। তাহলে এডিএলসি এর এরিয়া ইজ ইকুয়াল টু এএফজিসি এর এরিয়া। ঠিক আছে, তো একইভাবে আমরা অনুরূপভাবে কি প্রমাণ করতে পারি, অনুরূপভাবে আমি প্রমাণ করতে পারি যে এখানে আরেকটা যে পোর্শন আছে সেটা কি বি এম এল ই, এই পোর্শনটা আমার এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে বি এম এল ই এটার যে আমার এরিয়া আছে সেটা কার ক্ষেত্রফলের সমান হবে, সেটা হচ্ছে আমার বি সি এইচ কে, এটার এরিয়া কি হবে, সমান হবে। এখন এই পুরো জিনিসটাকে একটু ছোট করে আনি, এবার খেয়াল করে দেখো যদি আমি এখন এই দুটাকে যোগ করি, মনে করো এটা হচ্ছে আমার 1 নাম্বার, এটা হচ্ছে আমার 2 নাম্বার, তাহলে খেয়াল করে দেখো তো এ ডি, আচ্ছা এটা তো এ ডি এল এম হবে, সরি ভুলে এলসি লিখছি, আমি তো বারবার কি বলতেছিলাম এই আয়তক্ষেত্রের কথা বলতেছিলাম, কিন্তু আমি এখানে সি লিখে ফেলছি ভুলে এম এর জায়গায়। আচ্ছা, তাহলে এ ডি এল এম প্লাস বি এম এল ই, এই দুটো যোগ করলে কি হবে, এ ডি এল এম এবং বি এম এল ই, এই দুটো যোগ করলে কি হবে, পুরা যে বর্গক্ষেত্রটা ছিল সেটা হবে এ বি ই ডি। এখন এ ডি এল এম এর জায়গায় আমি কি লিখতে পারি, এ ডি এল এম এর জায়গায় আমি লিখতে পারি এ এফ জি সি, এ এফ জি সি ওর যে এরিয়া, আর এখানে বি এম এল ই এর জায়গায় কি লিখতে পারি, বি সি এইচ কে ওর এরিয়া, সেটা আমার কিসের সমান, এ বি ই ডি এর সমান। এটা আসলে কি মিন করতেছে, এজিএফসি এটা কি একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের এরিয়া কি, এই বর্গক্ষেত্রের এরিয়া কি আমার এসি স্কোয়ার হবে, তাহলে এসি স্কোয়ার প্লাস এখানে বিসিএইচ কে, বিসিএইচ কে এই বর্গক্ষেত্রের এরিয়া নির্দেশ করতেছে, তো এটার এরিয়া কি আমার বিসি স্কোয়ার, এবং দিন শেষে আমার এখানে কি এ এফ ইডি, এ এফ ইডি এই বর্গক্ষেত্রে, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে আমার এ বি স্কোয়ার হবে। এটা কি আমার প্রমাণ করতে হইতো, তো এই জিনিসটা কি প্রমাণ হয়ে গেল যে আয়তক্ষেত্রের উপর অঙ্কিত যে বর্গক্ষেত্র সেটা কি হবে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের স্কোয়ারের যোগফল, সরি অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফল। বুঝতে পারছো জিনিসটা, একটু কঠিন আর কি, জিনিসটা একটু বড় সড়ো আর কিছু না, বুঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, এরপরেটাতে, এরপরে আমাদের একটা সম্পাদ্য আছে, সম্পাদ্যটা বলছে এমন একটা সামান্তরিক আঁকতে হবে যার একটি কোণ একটি নির্দিষ্ট কোণের সমান এবং যা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র একটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। আচ্ছা ঠিক আছে, তো আমার কি করতে হবে, এই অ্যাঙ্গেলটা সমান করে, মনে করো আমার কাছে একটা অ্যাঙ্গেল আছে, এটা হচ্ছে আমার কি অ্যাঙ্গেল এক্স, এই অ্যাঙ্গেলটা সমান হবে কি ওই সামান্তরিকের একটা অ্যাঙ্গেল এবং অন্য একটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তো আমি একটা র্যান্ডম ত্রিভুজ ক্ষেত্র নিই, আচ্ছা মনে করো তোমাদের বইয়ের মতো করে আঁকি, এই যে তাহলে এটা হচ্ছে কি আমার এ, এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে কি আমার সি, এটা ক্ষেত্রফলে কি করতে হবে সমান করে আঁকতে হবে। আচ্ছা, এখন একটা জিনিস চিন্তা করো, আমরা জানি কি যে একই ভূমির উপর এবং সমান্তরাল রেখাযুগলের উপর সামান্তরিকের যে ক্ষেত্রফলটা হয় এটা ত্রিভুজের ক্ষেত্রফলের কি হয়, দ্বিগুণ হয়। এখন আমাকে এখানে ত্রিভুজের ক্ষেত্রফলের সমান আঁকতে হবে, তাহলে এনি হাও আমি যদি ভূমিটাকে অর্ধেক করে দিই তাহলে কাজ হয়ে গেছে না। কিভাবে, মনে করো আমি সামান্তরিক, আমি সামান্তরিকের ক্ষেত্রে মানে এই ক্ষেত্রে আমি করতেছি কি যে সমান্তরাল রেখাগুলো একই রাখলাম, মানে সমান্তরাল রেখার উপরে আমি ত্রিভুজ তো রাখলাম,
কিন্তু এখন এখানে যদি আমি সমান ভূমির উপর সামান্তরিক রাখতাম তাহলে কি হইতো? সামান্তরিকের ক্ষেত্রফলটা ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ হইতো। এখন আমি সমান ভূমির উপর রাখতেছি না, আমি কি করতেছি? অর্ধেক ভূমির উপর রাখতেছি। তাহলে অর্ধেক ভূমির উপর রাখলে ক্ষেত্রফলটা অর্ধেক হয়ে যেত না? মানে আগের থেকে অর্ধেক হয়ে যেত। সো আগে থেকে অর্ধেক হয়ে যাওয়া মানে কি ত্রিভুজের সমান হতো। এবং সেই জিনিসটাই আমি এখানে করতেছি, যে আমি প্রথমে কি করব, এখানে বিসি এর সমান্তরাল একটা রেখা আঁকবো। সো বিসি এর সমান্তরাল রেখা আমি আঁকবো কিভাবে? আমি প্রথমে কি করব, এই যে সিবি কে একটু বর্ধিত করব, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে এবং এই কোণের সমান করে আমি এখানে কি করব, একটা কোণ আঁকবো। এখানে একটা কোণ আঁকলাম মনে করো। তো কি করলাম, আমি বিসি এর সমান করে, বিসি এর সমান্তরাল করে আমি এখানে একটা রেখা টানলাম, ধরো এজি। আচ্ছা, এখন এখন এই যে আমি ভূমিকে অর্ধেক করতে হবে না? সো এই ভূমিকে কি করলাম, ভূমিকে আমি সমানভাবে লম্ব সমদ্বিখণ্ডক করলাম। লম্ব সমদ্বিখণ্ডক করলে মনে করো এটা বিসি কে কোন বিন্দুতে ছেদ করতেছে? এখানে ই বিন্দুতে ছেদ করতেছে। এখন এই ই বিন্দুর মধ্যে, আমি কোণ এক্স এর সমান করে কি একটা কোণ আঁকলাম। কোণ এক্স এর সমান করে কি একটা কোণ আঁকলাম। এবং সেম ভাবে আমি এখান থেকেও কোণ এক্স এর সমান করে কি করলাম, আরেকটা কোণ আঁকলাম। তাহলে এই দুইটা কি করছে, এখানে আমার মনে করো ই, তাহলে এফ এইচ, এই দুইটা বিন্দুতে কি করছে, ছেদ করছে। তাহলে আমার এই যে ডি ই এইচ এফ, এটাই হবে কি আমার সেই সামান্তরিকটা। এটাই হবে আমার সেই সামান্তরিকটা। বুঝতে পারছো? এটা আমার এখানেও হইতে পারে। তোমাদের বইয়ে কি করছে, তোমাদের বইয়ে ওই কোণটা এদিকে আঁকছে। সো এদিকে আঁকলে কি হইতো, এটা হইতো সেই সামান্তরিকটা। জিনিসটা কি বুঝতে পারছো নাকি আরেকটু বলতে হবে? হ্যাঁ। না। আচ্ছা ঠিক আছে। সো এটা হলো কি সামান্তরিকের, মানে সামান্তরিকটা আঁকছি কি কি করে, আমি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান করে। এখন আমাকে বলছে এমন একটা ত্রিভুজ আঁকতে হবে যার সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, মানে যা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল একটি নির্দিষ্ট চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান। আচ্ছা, এবার আমাকে বলছে যে না, এবার আমাকে ত্রিভুজ আঁকতে হবে যেটা কি চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান। আচ্ছা, খেয়াল করে দেখো, সেটা হচ্ছে মনে করো আমি র্যান্ডম একটা চতুর্ভুজ নিলাম এভাবে। ঠিক আছে, র্যান্ডম হচ্ছে না, আয়তক্ষেত্র হয়ে গেল কেন? মনে করো এটাই চতুর্ভুজের ট্রাপিজিয়াম হচ্ছে বারবার। আচ্ছা, তো এখানে এ বি সি ডি, আমাকে বলছে এমন একটা ত্রিভুজ আঁকতে হবে যা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল একটি নির্দিষ্ট চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান। আচ্ছা, এটা কিভাবে করা যায়? আমরা এখানে এই বিডি গণনা যুক্ত করতে পারি। এই বিডি গণনা যুক্ত করলে এই যে চতুর্ভুজটা, এই চতুর্ভুজটা কি করছে, দুইটা ত্রিভুজের মধ্যে ভাগ হয়ে গেল না? দুইটা ত্রিভুজের মধ্যে ভাগ হয়ে গেল। সো এই দুইটা ত্রিভুজের যে ক্ষেত্রফল, এটাই আসলে চতুর্ভুজটার ক্ষেত্রফল। সো আমি যদি এখন এনি হাও এমন একটা ত্রিভুজ আঁকতে পারি যেটা ক্ষেত্রফল হবে এই দুটো ত্রিভুজকে যোগ করলে যা হবে তা, তাহলে কিন্তু হয়ে গেল কাজ। ঠিক আছে, এখন এই জিনিসটা কিভাবে করব খেয়াল করো। সেটা হচ্ছে প্রথমে কি করা যায়, আমরা এই যে ভূমিটাকে একটু বাড়াইলাম। এরপর সি বিন্দু থেকে ডিবি এর সমান্তরাল করে একটা রেখা টানলাম। সি বিন্দু থেকে ডিবি এর সমান্তরাল করে, ডিবি সমান্তরাল এখানে ধরো সিই আঁকলাম। এখন আমার এই ডিইটাকে যোগ করি, ডিইটাকে কি করলাম, যোগ করলাম। তাহলে একটা ইন্টারেস্টিং বিষয় হলো এই যে ডিএই, এটা এই যে ডিএই, এটাই কিন্তু আমার সেই ত্রিভুজটা। এই অঙ্কনটা খুবই ইজি, কিন্তু এটা জিনিসটা কেন হইলো সেটা একটু বলতেছি। সেটা ধরো এই যে বিডি ভূমি, ঠিক আছে, মনে করো এই যে বিডি ভূমিটা আছে, এই বিডি ভূমির উপর আমার, এই বিডি ভূমির উপর আমার ত্রিভুজ বিডিসি এবং ডিবিএ আছে না? এই যে বিডিসি এবং
বিডিই, এই দুটো ত্রিভুজ আছে না? তাহলে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান না। কেন? কারণ দেখো তো এখানে সিই এবং ডিবি কি সমান্তরাল, এই সমান্তরাল রেখাগুলোর মধ্যে সেম ভূমি ডিবি এর উপর যতগুলো ত্রিভুজ থাকবে সবগুলো সমান না। সো ডিসিবি এবং ডিইবি এই দুটো ত্রিভুজ সমান, এবং এই ত্রিভুজটার সাথে আমি যদি এই ভিতরের ত্রিভুজটা যোগ করে দিই তাহলে কি চতুর্ভুজের ক্ষেত্রফলটা পাইতাম। তো যখন আমার এই ত্রিভুজটা এবং নতুন যে ত্রিভুজটা আঁকছি এটা সমান, তাহলে আমি এই যে ডিইবি এবং এডিবি এই দুটো যোগ করলে কি আমি চতুর্ভুজের ক্ষেত্রফলটা পেয়ে যেতাম না? সো আমার এই জন্য ডিএই এ পুরা ত্রিভুজটা কি হবে, চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান হবে। এবার বুঝছো কেন আঁকছি এইভাবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আসলে জিনিসটা ইজি, একটু পড়লে মনে থাকে। এই চ্যাপ্টারে কি সম্পাদ্য? এই চ্যাপ্টারে 3টা সম্পাদ্য আছে আর 4টে উপপাদ্য আছে, মিক্স। আচ্ছা, এরপর আসতেছে ঠিক আছে। সম্পাদ্য 15। সম্পাদ্য 15 একটু বেশি হাবিজুবি। আমাকে বলছে এমন একটা সামান্তরিক আঁকতে হবে যার একটা কোণ দেওয়া আছে এবং তা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র একটা নির্দিষ্ট চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান হবে। মানে একটা নির্দিষ্ট চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান কি করতে হবে, সামান্তরিকটা আঁকতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসছিল। সো আমি করতেছি কি, মনে করো আমার চতুর্ভুজটা হয়েছে এমন, আমি তোমাদের বইয়ের মতো আঁকা ট্রাই করতেছি যাতে পরে ভালো বুঝো আর কি। সো একটা র্যান্ডম চতুর্ভুজ নিয়েছিলাম এইভাবে যে এ বি সি এবং ডি, এ সমান করে আমার একটা সামান্তরিক আঁকতে হবে এবং এখানে একটা অ্যাঙ্গেল কিন্তু ফিক্স করে দেওয়া আছে, অ্যাঙ্গেলটা হচ্ছে ধরো কোণ এক্স। আচ্ছা, সো আমার করতে হবে কি প্রথমে, যে একইভাবে মানে আমরা একই কনসেপ্ট খাটাবো, যে বিডি যদি কর্ণটা যুক্ত করি তাহলে এখানে কি হবে, দুটা ত্রিভুজ উৎপন্ন হবে। এই দুটা ত্রিভুজের যোগফল কি আমার পুরা চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান। এবং আমি জানি যে দুটা ত্রিভুজ যদি দেওয়া থাকে দুটা ত্রিভুজের সমান করে কিভাবে আমি ক্ষেত্র মানে এই দুটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমান করে কিভাবে সামান্তরিক আঁকতে হয় এটা আমি জানি। আমি সেই জিনিসটা হয়তো অ্যাপ্লাই করতে পারি এখানে। উম, আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা এই যে নিচে ভূমিটা আঁকছিলাম এ বি, এটাকে একটু বর্ধিত করি, করলাম। দেন এখানে আমার ডিবি এর সমান্তরাল করে, এখানে আমার ডিবি এর সমান্তরাল করে সিই আঁকতেছি, সিএফ আঁকি, ডিবি এর সমান্তরাল করে এখানে কি আঁকলাম, সিএফ আঁকলাম। আচ্ছা এখন সিএফ কি করছে, এবি বাহুর, সিএফ কি করছে এবি বাহুর বর্ধিতাংশকে এক বিন্দুতে ছেদ করছে, বর্ধিতাংশকে। এখন এই যে এফ বাহুর মধ্যবিন্দু, এফ বাহুর মধ্যবিন্দু বের করতে হলে কি করতে হবে, সমদ্বিখণ্ডিত করতে হবে। এই সমদ্বিখণ্ডিত করলাম, তাহলে মধ্যবিন্দুটা ধরো জি বের করছি, ঠিক আছে। আচ্ছা এবার এজি রেখাংশে এ বিন্দুতে এক্স এর সমান করে একটা কোণ আঁকতেছি। মনে করে এক্স কোণের সমান করে কি করলাম, একটা কোণ আঁকলাম। কথার কথা মনে করো এটা হচ্ছে এক্স কোণ, ঠিক আছে। আচ্ছা এইবার এবার উম, এখানে জি বিন্দুতেও সেম কাজটাই করবো, এক্স এর সমান করে এখানে একটা কোণ আঁকবো, এটা হচ্ছে কি কোণ এক্স এর সমান। এবং ডি বিন্দুতে কি করব, ডি বিন্দুতে আমি এখানে এ বি এর সমান্তরাল করে একটা রেখা আঁকবো, এ বি এর সমান্তরাল কি করে কি করবে একটা রেখা আঁকবো। এই রেখাটা কিভাবে আঁকে, একান্তর কোণের কনসেপ্টটা ইউজ করে, যে এ কোণটা এবং এখানে এখানে একটা সমান কোণ আঁকতে হবে, দ্যাটস ইট, একটা সমান্তরাল রেখা হয়ে গেল। তাহলে এখানে যে দুটা বিন্দুতে ছেদ করছে যে কে এবং কি এইচ, তাহলে আমার এই যে এ জি এইচ কে, এ জি এইচ কে, এটাই হচ্ছে আমার সেই সামান্তরিকটা। এবার আসো এটা পিছনে লজিকটা কি, লজিকটা হচ্ছে আমি যদি চিন্তা করি যে ত্রিভুজ ডিএএফ, ডিএএফ এই যে ত্রিভুজ ডিএএফ এর কথা যদি আমি চিন্তা করি, এই ত্রিভুজে এটা কি চতুর্ভুজ ক্ষেত্র এ বি সি ডি ক্ষেত্রফলের সমান, এটা কি বুঝছো? এটা হচ্ছে আগের ত্রিভুজ, মানে এটা আমি জাস্ট আঁকি নেই এই লাইনটা, এটা আগেরটার অংশ। যে আমি কি করছিলাম, এখানে দুটো সমান্তরাল রেখা আঁকছিলাম। সো এই সমান্তরাল রেখাটার
ভিতরে যতগুলো ত্রিভুজ আছে, ধরো একটা হচ্ছে যে ডিসিবি, একটা হচ্ছে ডিএফবি, এই দুটো সমান হবে। সমান্তর রেখাগুলোর ভিতরে ডিবি ভূমির উপর ত্রিভুজ ডিসিবি এবং ত্রিভুজ ডিএফবি এই দুটো সমান হবে। আচ্ছা, সো এখন ডিসিবি এর জায়গায় আমি যদি ডিবিএফ চিন্তা করি এবং এটার সাথে যদি মধ্যমা দ্বারা কর্ণ দ্বারা ভাগ করা আর একটা ত্রিভুজ যুক্ত করে দিই, তাহলে এই যে ডিএএফ এটা কি পুরা চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান হবে। তো এই পুরা চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান ডিএএফ পেয়ে গেছি। এখন একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমান করে কিভাবে একটা সামান্তরিক রাখতে হয় এটা আমরা একটু আগে দেখে আসছি। কি করতে হইতো, ভূমিটাকে অর্ধেক করে দেন ওই কোণ সমান করে কি করতাম, একটা সামান্তরিক রাখতাম, যেটা ছিল কি সম্পাদ্য 13-তে ছিল। ঠিক সেম কাজটা এখানে করছি, যে আমরা কি করছি, প্রথমে চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান করে একটা ত্রিভুজ বানাই নিছি, দেন ওই ত্রিভুজের সমান করে আমরা একটা সামান্তরিক রাখছি, এবং এই সামান্তরিকটা হচ্ছে এজি। বুঝতে পারছো সম্পাদ্যটা? সম্পাদ্যটা বুঝছো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, বুঝলেই হইলো। এখন আসতেছে, এখন আমাদের ইয়া শুরু হবে, মানে ইয়ানি বলে অনুশীলনী ম্যাথগুলা শুরু হবে। আচ্ছা, তো অনুশীলনী ম্যাথগুলা শুরু করতেছি এখানে 5 নাম্বার। আচ্ছা, 5 নাম্বারের আগে আমরা 7 নাম্বার ম্যাথটা দেখবো আগে। 7 নাম্বারটা না করলে 5 নাম্বারটা পারবো না। 7 নাম্বার আমাকে বলছে 7 নাম্বার আমাকে বলছে যে প্রমাণ করো যে ত্রিভুজে যে কোনো মধ্যমা ত্রিভুজকে সমান দুটি ভাগে ভাগ করে, মানে সমান দুটা ত্রিভুজ ক্ষেত্রে ভাগ করে। এই জিনিসটাকে প্রমাণ করে আসতেছি। যদি এটা কমন সেন্স, তাও একটু প্রমাণ করে আসতেছি। আচ্ছা, দেখো তো একটা জিনিস খেয়াল করো। মনে করো এটা হচ্ছে আমার একটা ত্রিভুজ। ওর হাইট কি হবে, এই হলুদ দাগটা হইলো কি ওর হাইট, এবং ওর একটা মধ্যমা মনে করো এটা। তাহলে ত্রিভুজটা হইলো আমার এ বি সি, এবং ওর মধ্যমা হইলো এডি। এখন আমাকে প্রমাণ করতে হবে যে এই মধ্যমা এডি ত্রিভুজটাকে সমান দুইটা কি করছে, সমান দুইটা মানে ত্রিভুজ ক্ষেত্রে ভাগ করছে। অর্থাৎ আমার প্রমাণ করতে হবে ত্রিভুজ ক্ষেত্র এ বিডি ও ত্রিভুজ ক্ষেত্র এডিসি কি সমান। এই দুইটা, এটা কি আমাকে প্রমাণ করতে হবে। এখন একটু খেয়াল করে দেখো তো, একটু খেয়াল করে দেখো, এটা খুবই ইজি আসলে, যে ত্রিভুজ এ বিডি ওর এরিয়া কি হবে, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তো ভূমি কি আমার, ভূমি হচ্ছে আমার বিডি, এবং উচ্চতা হচ্ছে কি আমার এইচ। ঠিক আছে, এটা আমার 1 নাম্বার থাকলো সমীকরণ। এবং ত্রিভুজ এ সিডি ওর যে এরিয়াটা সেটা হচ্ছে কি আমার হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে কি আমার সিডি, এবং উচ্চতা, উচ্চতা কি এইচ। আচ্ছা, এবার একটু খেয়াল করো তো, এখানে আমার ডি, যখন আমি দেখতেছি যে এডি হচ্ছে মধ্যমা, এডি হচ্ছে কি মধ্যমা, তাহলে এটা কি মিন করে, এটা মিন করে ডি হচ্ছে আমার বিসি এর মধ্যবিন্দু। ডি হচ্ছে কি আমার বিসি এর মধ্যবিন্দু। তাহলে বিসি এর মধ্যবিন্দু হইলে আমার বিডি ইজ ইকুয়াল টু কি সিডি। বিডি ইজ ইকুয়াল টু কি সিডি। তাহলে আমি এখান থেকে বলতে পারি না, যদি আমি ভাগ করি এইভাবে যে ত্রিভুজ এ বিডি এটা ক্ষেত্রফলকে আমি ত্রিভুজ এ সিডি দ্বারা যদি ভাগ করি, তাহলে হাফ ইন্টু বিডি ইন্টু এইচ, হাফ ইন্টু সিডি ইন্টু এইচ লিখতে পারতেছি। তাহলে এখান থেকে খেয়াল করে দেখো তো, বিডি যে কথা সিডি একই কথা, তাহলে আমি বিডির জায়গায় রাখলাম, আর এখানে সিডি এর জায়গায় কি করলাম, আমি বিডি লিখলাম। তাহলে পুরো জিনিসটা কি সেম হয়ে গেল। তো এটা কত আমার 1 আসতেছে। তো এখান থেকে আমি বুঝতেছি যে ত্রিভুজ এ বিডি এর ক্ষেত্রফল এবং ত্রিভুজ এ সিডি এর ক্ষেত্রফলটা কি হবে, সেম হবে। তো এটাই আমাকে কি করতে হইতো, প্রমাণ করতে হইতো। এখানে আমার নতুন আধ্যাত্মিক লেভেলে কিছুই শিখা লাগে না, আমার একদম জানা জিনিস দিয়ে হয়ে গেছে। ঠিক আছে, তো আমি কি বুঝলাম যে ত্রিভুজে, তো আমি কি বুঝলাম যে ত্রিভুজের যে মধ্যমাটা থাকে এটা কি করে, পুরা ত্রিভুজকে সমান দুটা কি ক্ষেত্রে ভাগ করে। বুঝতে পারছো, সমান দুটা ত্রিভুজ ক্ষেত্রে ভাগ করবে। বুঝে গেছে এটা? হ্যাঁ, আচ্ছা, এবং এই জিনিসটা অ্যাপ্লাই করে আমি 5 নাম্বারটা করতেছি। তো 5 নাম্বার আমাকে বলছে প্রমাণ করো যে সামান্তরিকের কর্ণদ্বয় সামান্তরিককে 4টি সমান ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে। তো মনে করো একটা সামান্তরিক আঁকি। এখানে সামান্তরিক আঁকার পর কর্ণগুলো যুক্ত করলাম। তো মনে করো এটা হচ্ছে এ বি সি ডি, এবং কর্ণগুলো কি ও বিন্দুতে ছেদ করে।
আচ্ছা, এখন আমরা বলবো সামান্তরিকের ক্ষেত্রে কর্ণগুলা কি করে, তাদেরকে সমানভাবে ভাগ করে না, কি জানি বলে এটাকে, সমদ্বিখণ্ডিত করে না কর্ণগুলা পরস্পরকে? হ্যাঁ, কর্ণগুলা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে না? হ্যাঁ 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 আচ্ছা, তাহলে আমি এখান থেকে তো লিখতে পারতেছি যে এ ও ইজ ইকুয়াল টু ও সি এবং বি ও ইজ ইকুয়াল টু ও ডি। এতটুকু কি আমি লিখতে পারতেছি কি সামান্তরিকের ধর্ম অনুযায়ী লিখতে পারতেছি। এখন আমি যদি ত্রিভুজ এ বি এবং এ বি ডি এর মধ্যে যদি চিন্তা করি, ত্রিভুজ এ বি ডি এর মধ্যে যদি আমি চিন্তা করি, তাহলে খেয়াল করে দেখো তো বি ও সমান 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 কি ওডি। বি ও ই ওডি এর সমান, তাহলে কি সি হচ্ছে আমার বিডি এর মধ্যবিন্দু। তাহলে আমি যদি এখন এও যোগ করি, তাহলে এই এওটা হবে ত্রিভুজ এ বি ডি এর কি একটা মধ্যমা, এবং মধ্যমা কি করে সমান দুইটা ত্রিভুজ ক্ষেত্রে ভাগ করে। তাহলে আমি এখান থেকে লিখতে পারতেছি যে যেহেতু আমার বি ও সমান সমান কি ওডি, তাহলে এও হচ্ছে কি একটা মধ্যমা, এ হচ্ছে কি একটা মধ্যমা, এবং এও যদি মধ্যমা হয় তাহলে মধ্যমা কি করে একটা ত্রিভুজকে সমান দুটা ত্রিভুজ ক্ষেত্রে ভাগ করে। তাহলে ত্রিভুজ এ ও বি ইজ ইকুয়াল টু ত্রিভুজ এ ও ডি, এ ও ডি। ঠিক আছে, এটা ধরো আমার 1 নম্বর ইকুয়েশন। এবার আমি দেখতেছি যে ত্রিভুজ এ সি ডি, ত্রিভুজ এ সি ডি এর মধ্যে যদি আমি খেয়াল করি, তাহলে খেয়াল করে দেখো তো এখানে এ ও সমান সমান ও সি, কারণ কি করে সামান্তরিকে যে কর্ণগুলো এগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তো আমি এখান থেকে দেখতেছি যে এ ও এবং ও সি কি সমান, তাহলে এটা কি ও হচ্ছে আমার এসি এর মধ্যবিন্দু। এবার আমি যদি ওডি যুক্ত করি, তাহলে ওডি কি হবে মধ্যমা হবে, আর মধ্যমা কি করে সমান দুটা ত্রিভুজ ক্ষেত্রে ভাগ করে। তাহলে এখান থেকে আমি বুঝতেছি যে আমার ওডি কি, ওডি হচ্ছে কি একটা মধ্যমা, ওডি হচ্ছে একটা মধ্যমা। এবং ওডি যদি আমার মধ্যমা হয়, তাহলে ত্রিভুজ এ ও ডি ইজ ইকুয়াল টু ত্রিভুজ সিওডি, ইজ ইকুয়াল টু কি ত্রিভুজ সিওডি। এখন খেয়াল করে দেখো তো 1 এবং 2 এই দুটাকে যদি আমি কম্পেয়ার করি, তাহলে কম্পেয়ার করলে আমি কি পাচ্ছি দেখো তো, এখানেও আমার এওডি আছে, এখানেও কি আমার এওডি আছে। তাহলে আমি এখান থেকে পাইতেছি যে ত্রিভুজ এ ও বি ইজ ইকুয়াল টু ত্রিভুজ সিও ডি। ঠিক আছে, তাহলে একইভাবে আমি এটা প্রমাণ করতে পারতেছি না যে এখান থেকে যদি আমি এও বি ইজ ইকুয়াল টু সিওডি প্রমাণ করতে পারি, তাহলে একইভাবে আমি এটাও প্রমাণ করতে পারবো যে এও ডি ইজ ইকুয়াল টু বিওসি। তাহলে আমি লিখবো যে অনুরূপভাবে ত্রিভুজ এওডি ইজ ইকুয়াল টু ত্রিভুজ বিওসি। তাহলে এটা ধরো আমার 3 নাম্বার, এটা ধরো কি আমার 4 নাম্বার। তাহলে এই চারোটা ইকুয়েশন যদি আমি এখন মিলে, চারোটা ইকুয়েশন যদি আমি এখন মিলাই, তাহলে কি সবগুলা ত্রিভুজে কি হবে ক্ষেত্রফল সমান হবে। তাহলে ত্রিভুজ এ ও বি ইজ ইকুয়াল টু ত্রিভুজ বিওসি ইজ ইকুয়াল টু ত্রিভুজ সিওডি ইজ ইকুয়াল টু ত্রিভুজ এওডি, সবগুলা ত্রিভুজে কি হবে ক্ষেত্রফল সমান হবে। বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, এরপর আসতেছে আমাদের 6 নাম্বার। 6 নাম্বারে কি বলছে দেখি তো। 6 নাম্বার আমাকে বলছে প্রমাণ করো যে বর্গক্ষেত্র তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের অর্ধেক, মানে কোনো বর্গক্ষেত্র তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের অর্ধেক। আচ্ছা, মানে এটা এরিয়াটা অর্ধেক, এটা প্রমাণ করতে হবে। তাহলে মনে করো এটা হচ্ছে কি আমার একটা বর্গক্ষেত্র, প্রায় বর্গক্ষেত্র হয়েছে। আচ্ছা, তো এই বর্গক্ষেত্রে একটা কোণ আঁকি এখানে, আঁকলাম। আচ্ছা, তাহলে নাম্বারিং করি এখানে যে এ বি সি ডি। আচ্ছা, আমরা বলো তো এখন প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে আমি কি করলাম প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি দিলাম এ দিলাম। তাহলে পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী, মোহাম্মদ পিথাগোরাস, আরে একবার ক্লাসের মধ্যে মোহাম্মদ পিথাগোরাস বলছিলাম, ফাইজলামি করে সবাই মনে করছে ও মুসলমান। আচ্ছা, তো পিথাগোরাস পিথাগোরাস কি বলছিল, যেটা একটু আগে প্রমাণ করে আসছিলাম যে অতিভুজ স্কোয়ার সমান সমান অপর বাহুর স্কোয়ারের যোগফল। তাহলে পিথাগোরাসের সূত্রটা যদি আমি ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রে অ্যাপ্লাই করি, এ সি ডি এর ক্ষেত্রে যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে আমি কি পাচ্ছি যে এসি স্কোয়ার
ইজ ইকুয়াল টু হচ্ছে আমার এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। তাহলে এডি স্কোয়ার দৈর্ঘ্য কত আমার এ স্কোয়ার, এবং সিডি স্কোয়ার মানে কত আমার এ স্কোয়ার। তাহলে সেটা কি হচ্ছে আমার 2 ইন্টু এ স্কোয়ার। তাহলে এখান থেকে আমি পাচ্ছি কি এসি স্কোয়ার সমান 2 ইন্টু এ স্কোয়ার মানে কি এ স্কোয়ার হচ্ছে আমার এ বি সিডি এর এরিয়া, এ বি সিডি এর কি এরিয়া। আর এসি স্কোয়ার মানে কি এসি স্কোয়ার মানে হচ্ছে এই যে এসি কোণের উপর আমি যে বর্গক্ষেত্রটা রাখবো সেই বর্গক্ষেত্রের এরিয়া। সো এটাই প্রমাণ হয়ে গেল না? এটা আহামরি কিছু ছিল, এটা আসলে একটা এমসিকিউ ছিল। বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, বুঝলে তো ভালো। 6 নাম্বার শেষ। এরপর মেয়ের আসলে অনেক আছে। 7 নাম্বারটা করাইলাম, 8 9। 7 নাম্বার, 8 নাম্বার। আচ্ছা, সো 8 নাম্বার আমাকে বলছে যে সামান্তরিক ক্ষেত্র মানে একটা সামান্তরিক ক্ষেত্র এবং সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা আয়তক্ষেত্র একই ভূমির উপর এবং এর একই পাশে অবস্থিত। কি লিখলো? দেখা যায় সামান্তরিক ক্ষেত্রটি পরিসীমা আয়তক্ষেত্রটা পরিসীমা অপেক্ষা বৃহত্তর। হুম, আচ্ছা, একই পাশে অবস্থিত এটা দ্বারা বুঝাচ্ছি। দেখো, একটা সামান্তরিক ক্ষেত্র এবং আরেকটা আয়তক্ষেত্র, এই দুটো এরিয়া কখন সমান হবে? যখন তারা কি হবে সমান্তর রেখাযুগলের মধ্যে থাকবে এবং একই ভূমির উপর থাকবে। তো একটা হচ্ছে এরকম সামান্তরিক হবে এবং একটা কি হবে এরকম আয়তক্ষেত্র হবে। এবং একই পাশে বোঝাচ্ছে যে কি দুটো সামান্তরিক, মানে সামান্তরিক সরি কি বল সামান্তরিক বলতেছি, সমান্তরাল রেখা কি থাকবে মধ্যেই আছে। মানে আয়তক্ষেত্র যে পাশে সামান্তরিক কি একই পাশে, এটাই বোঝাচ্ছে। এখন এই জিনিসটা যদি আমি একটু এঁকে দেখাই, তাহলে এটা হলো কি আমার সমান্তরাল রেখা, এটা হলো কি আমার আয়তক্ষেত্র, এটা হচ্ছে কি আমার আয়তক্ষেত্র। তাহলে এটা হলো আমার ধরো, আচ্ছা আগে আমি পুরাটাই কিনি। আচ্ছা, তো মনে করো আমার সামান্তরিকটা হচ্ছে এ বি সি ডি এবং আমাদের আয়তক্ষেত্র সেটা হচ্ছে এ বি ই এফ। এখন তাদের এরিয়া তো সমান হবে, এটা আমাকে কোশ্চেনে বলে দিছে। প্লাস আমরা কি করছি, যেহেতু সমান্তরাল রেখাযুগলের মধ্যে আসছে, তাহলে কি হবে এরিয়া তো সমানই হয়েছে। এখন আমাকে বলতো সেটা হচ্ছে এ বি সি ডি এর সামান্তরিকের যে পরিসীমা, পরিসীমা মানে কি রশ্মিকা? হ্যাঁ, রশ্মিকা। এই যে পরিসীমা, এই পরিসীমাটা কি? পরিসীমাটা হচ্ছে 2 ইন্টু এ বি প্লাস বিসি না? মানে আমি যদি যে কোনো দুটা বাহু নিলাম, এই বাহুটা এবং এই বাহুটা নিলাম, দেন কি করলাম 2 দ্বারা গুণ করলে তো কি পরিসীমা আসতেছে। এটা তো আমাদের বোঝানোর কিছু না, ছোটবেলা থেকে দেখতেছো। আর এখানে এ বি ই এফ, এই আয়তক্ষেত্রটা পরিসীমা কি হবে? এই আয়তক্ষেত্রটা পরিসীমা কি হবে? সেটা হচ্ছে 2 ইন্টু এ বি প্লাস বিই, দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু 2। ঠিক আছে, আয়তক্ষেত্রের পরিসীমা। এখন আমি যদি একটু এই ত্রিভুজটা নিয়ে কথা বলি, বিই সিই, ঠিক আছে, ত্রিভুজ বিইসি মানে বিইসি, এই ত্রিভুজটা নিয়ে যদি কথা বলি, এটা কি একটা সমকোণী ত্রিভুজ? এটা কি একটা সমকোণী ত্রিভুজ? এবং সমকোণী ত্রিভুজ, এটা সমকোণটা হচ্ছে এটা, কারণ আয়ত মানে আয়তটা আঁকছি এদিকে, আয়ত তো কি হয় লম্ব হয় না, তো সমকোণ এটা। এখন আমাদের বলতো এখানে সমকোণ যদি ই হয় মানে বিইসি কোণ যদি সমকোণ হয়, তাহলে এখানে আমার বিসি কি, বিসি হচ্ছে আমার অতিভুজ, বিসি হচ্ছে অতিভুজ। এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ যে কোনো বাহু থেকে বড় হয়। তাহলে আমি এখান থেকে জানি যে বিসি কি গ্রেটার দেন বিই, বিসি গ্রেটার দেন বিই। আচ্ছা, এবার এদিকে আসো, যদি আমার বিসি গ্রেটার দেন বিই হয়, তাহলে বিসির সাথে যদি আমি একই জিনিস এ বি যোগ করি, তাহলে সেটাও কি হবে আমার বড় হবে। ঠিক আছে, সেটাও কি আমার বিই প্লাস এবি থেকে বড় হবে। এন্ড যদি এটা বড় হয় তাহলে 2 দ্বারা গুণ করলেও বড় হবে। তাহলে বিসি প্লাস এবি 2 ইন্টু বিই প্লাস এবি বড় হইল। আচ্ছা, এটা বড় হওয়া মানে কি, যে এবি সিডি এর যে পরিসীমা ছিল, এবি এবিসিডি সামান্তরিকের যে পরিসীমাটা ছিল সেটা বড় আয়তক্ষেত্র থেকে। সেটা কি আমার এ বি
ইএফ আয়তের পরিসীমা থেকে বড় হবে। আর এই জিনিসটা কি আমাকে প্রুফ করতে হইতো। বুঝতে পারছো এটা? বুঝছো? হ্যাঁ। আচ্ছা, তাহলে পরেরটাতে যাচ্ছি। 8 নাম্বার শেষ, 9 নাম্বার। আচ্ছা, 9 নাম্বারে আমাকে বলছে, কোশ্চেনটা ইম্পর্টেন্ট, কোশ্চেনটা কিন্তু পরীক্ষার মধ্যে আসছে। আমাকে বলছে ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুদ্বয়ের মধ্যবিন্দু যথাক্রমে এক্স এবং ওয়াই। যতটুকু বলছে ততটুকু জন্য আগে আঁকি। এটা হচ্ছে আমার ত্রিভুজ, সেটা হচ্ছে আমার এ, বি এবং সি। আমাকে বলছে যে এ বি এবং এসি বার মধ্যবিন্দু হচ্ছে এক্স এবং ওয়াই। তো এ বিটা ধরলাম আমি এক্স এবং এসিটা ধরলাম আমি কি ওয়াই। বলেই দেওয়া আছে, যদিও ধরার কিছু নেই, যোগ করলাম। আচ্ছা, তো আমাকে বলছে যে ত্রিভুজ এ এক্স ওয়াই এর ক্ষেত্রফল। আমাকে বলছে যে ত্রিভুজ এ এক্স ওয়াই ক্ষেত্রফল, পুরা যে ত্রিভুজটা আছে এটা ক্ষেত্রফল কি 1/4। এটা আমি কিভাবে প্রমাণ করব? আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, আমি এখানে যে অঙ্কনটা করব, অঙ্কনটা হচ্ছে বি এবং ওয়াই যোগ করব। কেন যুক্ত করলাম? এখানে আমার ওয়াই, সেটা হচ্ছে কি আমার এসি এর মিডল পয়েন্ট। এসি এর মিডল পয়েন্ট। তাহলে ওয়াই যদি এসি এর মিডল পয়েন্ট হয়, তাহলে এখানে কি হবে, বি ওয়াইটা মধ্যমা হবে। বি ওয়াইটা কি হবে, মধ্যমা হবে। এবং মধ্যমা কি করে, একটা পুরা ত্রিভুজকে সমান দুটা ত্রিভুজে ভাগ করে। তাহলে আমি এখান থেকে বলতে পারি, আচ্ছা, পুরো একটা ত্রিভুজকে যদি সমান দুটা ত্রিভুজে ভাগ করে, তাহলে যে ভাগ করা ত্রিভুজগুলো হয় সেটা কি পুরা ত্রিভুজের কি হবে, অর্ধেক হবে না? তাহলে ত্রিভুজ এ বি ওয়াই, এটা কি হবে আমার হাফ অফ ত্রিভুজ, পুরা বড় ত্রিভুজটা যে এ বি সি। এটা আমার কি 1 নাম্বার গেল। এবার 2 নাম্বার জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে ত্রিভুজ এ ওয়াই বি। এটার মধ্যে খেয়াল করো, এখানে আমার এক্স কি, এক্স হচ্ছে আমার এ বি এর মিডল পয়েন্ট। কোশ্চেনের মধ্যে দেওয়া আছে এ বি এর মিডল পয়েন্ট। তাহলে আমার এক্স ওয়াই এটা কি হবে, মধ্যমা হবে। এন্ড মধ্যমা আবার কি করে, মধ্যমা কি করে, একটা ত্রিভুজকে সমান দুই ভাগে ভাগ করে। তাহলে আমি এখান থেকে বলতে পারতেছি যে ত্রিভুজ এ এক্স ওয়াই এটা হবে কি আমার হাফ অফ ত্রিভুজ এ ওয়াই বি বা এ বি ওয়াই, যাই বলো না কেন। এখন এই এ ওয়াই বি এর জায়গায় যদি আমি এই 1 নাম্বার ইকুয়েশনে যা পাইছি সেটা বসাই দিই, তাহলে ত্রিভুজ এ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে আমার হাফ ইন্টু হাফ অফ ত্রিভুজ এ বি সি। কোত্থেকে পাইছি জিনিসটা, আমি 1 থেকে পাইছি। তাহলে এবার হাফ হাফ গুণ করো, তাহলে কি হচ্ছে আমার 1/4 ত্রিভুজ এবিসি। এটা আমাকে প্রমাণ করতে হতো। বুঝতে পারছো এটা? এটা বুঝতে পারছো? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, 9 নাম্বার শেষ। 10 নাম্বার যদি আনি, দশ নাম্বার আমাকে বলছে যে এবিসিডি একটা ট্রাপিজিয়াম। ঠিক আছে, এবিসিডি কি একটা ট্রাপিজিয়াম। আর আমাকে বলছে এবি এবং সিডি এই দুটা বাহু কি, মানে সমান্তরাল বাহু দুটো হচ্ছে এবি এবং সিডি। আমাকে বলছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করো, মানে আলটিমেটলি ট্রাপিজিয়াম ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটা আছে ওই সূত্রটা আমাকে প্রমাণ করতে হবে। ইজি জিনিস, মনে করি এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম। তো এই ট্রাপিজিয়ামের মধ্যে আমার এ বি এবং কি সি ডি, এই দুটো কি আমার সমান্তরাল রেখা যুগল। এখন আমি যদি এখানে বিডি কোণটা যুক্ত করি, তাহলে একটু খেয়াল করে দেখো তো, ত্রিভুজ ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ বি সি ডি, এই দুটো যুক্ত করলে কি হচ্ছে আমার এ বি সি ডি যে ট্রাপিজিয়ামটা আছে সেই ট্রাপিজিয়ামটা পাচ্ছি না, সেই ট্রাপিজিয়ামটা পাবো। কারণ কর্ণটা কি করছে, এই কর্ণটা কি করছে, সমান দুটো মানে দুটা ত্রিভুজ ক্ষেত্রে ভাগ করছে, সমান না, দুটা ত্রিভুজ ক্ষেত্রে ভাগ করছে। তো আমি যদি এই দুটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আলাদা করে বের করে যুক্ত করি, তাহলে সেটা কি হবে, আমার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সমান হবে। তাহলে সেটাই এখন আমি বের করবো এখান থেকে। তাহলে খেয়াল করে দেখো তো, ত্রিভুজ এ ডি বি
এটার যে এরিয়াটা সেটা কি হবে, আমি এখান থেকে কি করলাম, এই এবি কে একটু বর্ধিত করলাম এখান থেকে। আচ্ছা, বর্ধিত করলাম, বর্ধিত করে কি করলাম, এখানে জাস্ট হাইটটা প্রকাশ করতেছি। ঠিক আছে, এটা হচ্ছে কি আমার হাইট। এই সেম হাইটটা কি এখানেও হবে। কেন? কারণ এবি কি, এবি আর সিডি কি সমান্তরাল, এই জন্য সেম হাইটটা এখানেও হবে। তাহলে ত্রিভুজ এ বি ডি, ওর এরিয়াটা কি হবে, হাফ ইন্টু ভূমি হচ্ছে কি, আমি ভূমি ধরলাম এবি কে, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু এবি ইন্টু এইচ। এটা আমার 1 নম্বর ইকুয়েশন চলে গেল। আচ্ছা, এরপর ত্রিভুজ বিসিডি, বিসিডি এর ক্ষেত্রে কি হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে ভূমি ধরলাম আমি সিডি এবং উচ্চতা ধরলাম আমি এইচ, তাহলে সিডি ইন্টু এইচ। তাহলে এখন এই দুটাকে যদি আমি যোগ করি, যোগ করলে কি পাবো, আমি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা পাবো। তাহলে এ বি সি ডি ট্রাপিজিয়াম, ওর যে ক্ষেত্রফলটা হবে সেটা কি হবে আমার হাফ ইন্টু এ বি ইন্টু এইচ প্লাস হাফ ইন্টু সিডি ইন্টু এইচ। তাহলে এখান থেকে আমি হাফ আর এইচ কমন নিতে পারি, তাহলে হাফ আর এইচ কমন নিলে কি থাকে আমার, এ বি প্লাস সিডি। অ্যান্ড এটাই কি আমার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র না, সেটা কি ছিল আমার, হাফ ইন্টু সমান্তরাল বাহুর যুগলের যোগফল ইন্টু উচ্চতা। এটাই ছিল আমার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র। বুঝছো? বুঝতে পারছো? হ্যাঁ। এখানে কথাটা বাংলায় লিখে দিবা, মানে জিনিসটা কি করবা, বাংলায় লিখবা। বাংলা কিভাবে লিখবি হবে যে হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির যোগফল, সমান্তরাল বাহু দুটির যোগফল ইন্টু কি, উচ্চতা, ট্রাপিজিয়ামের যে উচ্চতা সে। ঠিক আছে, এরপর যাচ্ছি আমি আমাদের 11 নম্বরে। 11 নম্বরে বলছে যে সামান্তরিক এবিসিডি এর অভ্যন্তরে পি যে কোনো বিন্দু। আচ্ছা, আগে আমি সামান্তরিক আঁকি। এই সামান্তরিকের ভিতরে পি হচ্ছে যে কোনো বিন্দু। তাহলে এটা হচ্ছে ধরো এ বি সি ডি। এখন আমাকে বলছে ত্রিভুজ পি এ বি। আচ্ছা, আমি একটু এক কাজ করি, বিটাকে এদিকে দিই এবং ডিটাকে এদিকে দিই যাতে আমার দেখতে সুবিধা হয়। তাহলে আমাকে বলছে যে পি এ বি, তাহলে আমি এটা যুক্ত করলাম। আচ্ছা, পি এ বি এবং পি এ বি এর ক্ষেত্রফল এবং পি সি ডি এর ক্ষেত্রফল, তাহলে এখানে সি আর ডিও যুক্ত করতে হবে। আচ্ছা, তাহলে পিসিডি এর ক্ষেত্রফল যোগ করলে কি হবে, সামান্তরিকের যে ক্ষেত্রফল সেটার অর্ধেক হবে। আচ্ছা, এটা কিভাবে প্রমাণ করব? আচ্ছা, আমাকে বলো তো, এখানে এ বি এবং সিডি সমান না, সমান এবং সমান্তরাল না? কিরে, হ্যাঁ হ্যাঁ, কি? এখানে এ বি এবং সিডি সমান এবং সমান্তরাল না? হ্যাঁ। আচ্ছা, তাহলে এই এই ধর্মটা ইউজ করব। তাহলে এখানে এ বি সমান্তরাল হচ্ছে সিডি এবং আমার এ বি ইজ ইকুয়াল টু সিডি, কারণ ট্রাপিজিয়ামের বিপরীত বাহুগুলা কি পরস্পর সমান এবং সমান্তরাল। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে পিএবি এর উচ্চতা আমি ধরলাম H1 এবং পিডিসি এর উচ্চতা কি হবে, সেটা হচ্ছে ধরলাম আমি H2। তাহলে আচ্ছা, H2 আর ট্রাপিজিয়ামের যে উচ্চতা, টোটাল ট্রাপিজিয়ামের যে উচ্চতা সেটা হচ্ছে কি, ধরো আমার H। তাহলে আমি চিত্র দেখে বুঝতে পারতেছি যে আমার এই H কি, এই H হচ্ছে আমার H1 প্লাস কি H2। তাহলে আমি যদি ত্রিভুজ পিএবি এর ক্ষেত্রফল বের করি, তাহলে পিএবি এর ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু ভূমি হচ্ছে আমার এবি ইন্টু উচ্চতা হচ্ছে কি আমার H1। এরপর ত্রিভুজ পিসিডি, পিসিডি এটা ক্ষেত্রফল যদি বের করি তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে আমার সিডি এবং উচ্চতা হচ্ছে কি আমার H2। এখন এই দুটো যদি আমি যোগ করি, তাহলে যেটা আমাকে যোগ করতে বলছে কোশ্চেনে, তাহলে পিএবি যোগ ত্রিভুজ পিসিডি, এটা কি হবে আমার হাফ ইন্টু এবি ইন্টু H1 প্লাস হাফ ইন্টু সিডি ইন্টু H2। আমি জানি কি, আমি জানি হচ্ছে এবি আর সিডি কি পরস্পর সমান। তাহলে এখান থেকে এবি এর জায়গায় সিডি লিখবো এবং এবি কি করলাম, বা ধরো সিডি কি করলাম, কমন দিলাম। তাহলে কি আসতেছে H1 প্লাস H2। এখন এখান থেকে হাফ
ইন্টু সিডি, H1 আর H2 এর কি লিখতে পারি, H লিখতে পারি, যেটা হচ্ছে কি টোটাল হাইট। আর এখন এ বি সি ডি এই সামান্তরিকের এরিয়াটা কি হবে, এই সামান্তরিকের এরিয়া হবে ভূমি ইন্টু উচ্চতা, তাহলে সেটা কি হচ্ছে আমার সিডি ইন্টু এইচ। এবার খেয়াল করে দেখো এই সিডি ইন্টু এইচ কি আছে, এখানে আছে। তাহলে আমি লিখতে পারতেছি ত্রিভুজ পিএবি যোগ ত্রিভুজ পিসিডি ইজ ইকুয়াল টু কি আমার হাফ ইন্টু সামান্তরিক এ বি সি। এটাই প্রমাণ করতে বলছি। বুঝতে পারছো, বুঝতে পারছো এটা হ্যাঁ ইজি ইজি ম্যাথ, এখানে হ্যাঁ। আসলে আহামরি কোনো ম্যাথ নাই। আচ্ছা 11 শেষ, এরপর কি আছে আমার 12 13। কয়টা আছে আরো, 12 13 14 15 16 আর 5টা আছে। আচ্ছা 12, তো 12টা আমাদের বলছে ত্রিভুজ এবিসি এ বিসি ভূমি সমান্তরাল যে কোনো সরলরেখা এবি এবং এসি কে যথাক্রমে ডি এবং ই বিন্দুতে ছেদ করে প্রমাণ করতে হবে এই দুটা ত্রিভুজ সমান। আচ্ছা কোন দুটা ত্রিভুজ আমি তো এঁকে দেখার পর দেখতেছি, আগে আমরা আঁকি। তাহলে এটা হচ্ছে আমার ত্রিভুজ, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে আমার সি। এখন বিসি বাহু সমান্তরাল যে কোনো রেখা, তো মনে করলাম এটা, এটা কি করছে এখানে ডি এবং ই বিন্দুতে ছেদ করে, এবি কে ডি এবং এসি কে ই বিন্দুতে ছেদ করে। এখানে আমাকে প্রমাণ করতে হবে ত্রিভুজ ডিবিসি। আচ্ছা ডিবিসি এবং ত্রিভুজ ইবিসি, ইবিসি পরস্পর সমান এবং ত্রিভুজ ডিবিই এবং ত্রিভুজ সিডিই পরস্পর সমান। আচ্ছা এটা আসলে প্রমাণ করার কিছু আছে, কারণ দেখো তো ডিই এবং বিসি কি সমান এবং সমান্তরাল, সরি সমান্তরাল, সমান না, সমান্তরাল। তো একই সমান্তরাল রেখাযুগলের ভিতরে একই ভূমি বিসি এর উপর দুটা ত্রিভুজ ক্ষেত্র হচ্ছে কি বিডিসি এবং বিইসি, তাহলে এই দুটা ত্রিভুজ ক্ষেত্র সমান হবে না। এটা কোথায় ছিল, একদম প্রথম উপপাদ্যে ছিল, উপপাদ্যটাই ভুলে গেল, কয় নম্বর উপপাদ্য যে এটা, এটা ছিল যে উপপাদ্য 36। সো এই জিনিসটা কি আসলে মেইনলি হচ্ছে উপপাদ্য 36 অ্যাপ্লিকেশন, উপপাদ্য 36। এটা লিখে দিবা, উপপাদ্য 36টা লিখে দিবা যে একই সমান্তরাল, সরি সমান্তরাল রেখা যুগল, যেমন ধরো ডিই সমান্তরাল বিসি, দেন তুমি লিখবা বিসি ভূমির উপর, বিসি ভূমির উপর দুটা রেখা হচ্ছে কি আমার, সরি দুটা ত্রিভুজ হচ্ছে আমার ডিবিসি এন্ড ত্রিভুজ ইবিসি। সো উপপাদ্য 36 এরপর বর্ণনাটা লিখবা, বর্ণনা লিখার পর বলবা যে ত্রিভুজ ডিবিসি ইজ ইকুয়াল টু কি ত্রিভুজ ইবিসি। এর দুই লিখলে হবে, এর বাইরে লেখা লাগবে না, ঠিক আছে। তো উপপাদ্য 12টা আসলে হচ্ছে কি, সরি 12 নাম্বার যে কোশ্চেন, এটা হচ্ছে কি আসলে উপপাদ্য 36 কি অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনও না, জাস্ট ওটা লিখলেই হচ্ছে। বুঝতে পারছো জিনিসটা। জি ভাইয়া। আচ্ছা 12 শেষ, 12 পর শেষে 13। আচ্ছা 13 নাম্বারটা খুবই সুন্দর একটা কোশ্চেন, এটা পরীক্ষার মধ্যে আসছে, এটা স্টার মার্ক দিয়ে রাখবা। সো আমাকে 13 নম্বরে বলছে এবিসি ত্রিভুজের কোণ এ ইজ ইকুয়াল টু হচ্ছে সমকোণ। আচ্ছা তাহলে আগে ত্রিভুজটা আঁকি, উপরে উঠে গেছে, কোণ এ সমকোণ, তাহলে এ হবে এখানে, এটা হচ্ছে বি, এটা হচ্ছে কি সি। আমার আমার বলছে ডি এসি এর উপরস্থ একটা বিন্দু, এসি এর উপরস্থ একটা বিন্দু। আচ্ছা তাহলে আমি নিচে করে আঁকি যাতে আমার দেখতে সুবিধা হয়। ধরলাম এখানে হচ্ছে আমার ডি বিন্দু, আমাকে প্রমাণ করতে হবে যে বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। আচ্ছা আগে আমরা এটা যোগ করলাম, কেন যুক্ত করলাম, কারণ আমার এখানে বিডি লাগবে, এই যে বিডি লাগবে, দ্যাটস আমি বিডি যোগ করছি। আচ্ছা তো যখনই দেখবা তোমার কাছে সমকোণী ত্রিভুজ আছে, মানে সমকোণী ত্রিভুজ রিলেটেড কিছু একটা আছে, যতগুলো সমকোণী ত্রিভুজ পাবা সবগুলোর মধ্যে আগে পিথাগোরাস অ্যাপ্লাই করো। তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে আমার
বিসি স্কোয়ার সমান সমান কি এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এবং সমকোণী ত্রিভুজ আরেকটা কোনটা আছে, এবিডি আছে। এবিডি এর মধ্যে আমার বিডি স্কোয়ার, এটা হচ্ছে কি আমার এবি স্কোয়ার এবি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখো তো, সেটা হচ্ছে এখানে এই দুইটা ত্রিভুজের মধ্যে একটা হচ্ছে আমার এবিসি আর একটা হচ্ছে কি আমার এডিবি। এই দুইটার মধ্যে আমার এবি বাহুটা কমন, সো আমি একটু এবি স্কোয়ারটাকে আলাদা করে রাখতেছি। তাহলে আমি এর থেকে লিখতে পারতেছি যে বিসি স্কোয়ার ইজ মাইনাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে কি আমার এবি স্কোয়ার। এটা হচ্ছে ধর আমার 1 নাম্বার। এবং এখান থেকে আমি লিখতে পারতেছি যে বিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে কি আমার এবি স্কোয়ার। এটা হচ্ছে কি আমার 2 নাম্বার। তাহলে এখানে আমার 1 এবং 2 এই দুটো থেকে আমি কি পাইতেছি, খেয়াল করে দেখো তো, এই উভয় পাশে কি আছে, আমার এবি স্কোয়ার আছে। সো আমার বাদ বাকি অংশগুলো কি হবে, সমান হবে। তাহলে আমি এর থেকে লিখতে পারতেছি কি যে বিসি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার। তাহলে এখন জাস্ট আমি কি করলাম, সবগুলোকে পজিটিভ করে ট্রাই করতেছি। তাহলে এডি স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসো এবং এসি স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে যাও। তাহলে কি পাইতেছি আমি, বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এবং এটাই আমাকে প্রমাণ করতে দিচ্ছে। বুঝতে পারছো? বুঝা গেছে? হ্যাঁ। ইজি ম্যাথ। হ্যাঁ। এখানে এখন পর্যন্ত একটা কঠিন ম্যাথ পাইনি। 13 নাম্বার করাইলাম, এরপর আসতেছে 14 নাম্বার। চোদ্দ নম্বর ম্যাথে আমাকে বলছে যে এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এটা কি 14 নাম্বার ছিল? হ্যাঁ, এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এবং আমাকে বলছে বিসি এর অতিভুজ, হ্যাঁ, বিসি এর অতিভুজ পিবি এবং বিসি এর উপর যে কোনো বিন্দু। আচ্ছা, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, আচ্ছা আচ্ছা, সরি সরি, মনে করো এটা হচ্ছে কি আমার সমকোণী ত্রিভুজটা। একটু ছোট করি। আচ্ছা, আর সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ বলছে যেখানে আমাকে বলছে বিসি হচ্ছে কি অতিভুজ, তাহলে কোণ এ হচ্ছে কি সমকোণ। আর আমাকে বলছে পি বিসির উপর যে কোনো একটা বিন্দু, মনে করলাম পি হচ্ছে এটা, যে কোনো একটা বিন্দু। আমাকে প্রমাণ করতে হবে যে পিবি স্কোয়ার পিবি স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু পি এ স্কোয়ার। আচ্ছা, পি এ স্কোয়ার এটা প্রমাণ করতে হবে। হ্যাঁ, কি করা যায়? সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ মানে এর থেকে তো আমি বুঝতেছি যেখানে এবি আর এসি কি হবে, সমান হবে। আচ্ছা, এখন এখানে আর কি কি করা যায়? আহ, আমরা এখান থেকে সমকোণী ত্রিভুজের ধর্মগুলো ইউজ করতে পারি। যেমন পি থেকে যদি আমি পি থেকে যদি আমি এ বি এর উপর লম্ব টানি, কেন, কারণ আমি এখানে সমকোণী ত্রিভুজের ধর্ম ইউজ করতে চাইছি, দ্যাটস আমি লম্ব টানতেছি। ঠিক আছে, যেগুলো আমি অঙ্কন করতেছি এগুলো আমি অন্য কালি দিয়ে আঁকতেছি। তাহলে পি থেকে ধরো আমি লম্ব টানলাম এখানে ই, এবং এসি এর উপর লম্ব টানলাম, সেটা কি হবে, ডি দিলাম, আমি ডি ইউজ করতে ভুলে গেছি। আচ্ছা, দিলাম। এখন উম, আচ্ছা, এখন আমাকে বলো তো, সেটা হইতেছে যে আমার ত্রিভুজ এবিসি এর মধ্যে আমার কোণ এ হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, দেন আমার এ বি ইজ ইকুয়াল টু হচ্ছে আমার এসি। তাহলে যদি এমন হয় তাহলে আমার কোণ বি এবং কোণ সি এই দুটোই সমান হবে। তাহলে সমান হওয়ার মাধ্যমে কি হবে, দুটার মানই কত হবে, 45 ডিগ্রি হবে। তাহলে এখন ত্রিভুজ পিডিসি এর মধ্যে যদি একটু খেয়াল করো, ত্রিভুজ পিডিসি এর মধ্যে কোণ ডিটা তো কত আমার 90 ডিগ্রি, কারণ আমি নিজেই আঁকছি, নিজে একটা লম্ব আঁকছি। ঠিক আছে,
তাহলে এখান থেকে কোণ ডিপিসি ইজ ইকুয়াল টু কোণ পিসিডি, এটা কত হবে? 45 ডিগ্রি হবে। তাহলে এখান থেকে আমি বুঝতেছি যে আমার বুঝতেছি না আসলে, না 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 সরি, হ্যাঁ ঠিকই আছে। তাহলে এখান থেকে আমি বুঝতেছি যে কি পিডি ইজ ইকুয়াল টু কি সিডি হবে, কারণ সমান সমান কোণে বিপরীত বাহুগুলো সমান। আচ্ছা, আমি যেটা করতে চাইছি এখানে কি এই কোণটা এবং এই কোণটা কত 45 ডিগ্রি আমি বের করছি। সো এই কোণটা তো 45 ডিগ্রি এবং এই পিডিসি এর মধ্যে এটা 90 ডিগ্রি, তাহলে এটা অবভিয়াসলি কত হবে? এটাও অবভিয়াসলি 45 ডিগ্রি হবে। তো 45 ডিগ্রি হলে দুটা কোণ সমান, তাহলে সমান সমান কোণে বিপরীত বাহুগুলো কি হবে? সমান হবে। আচ্ছা, তাহলে এবার একই কারণে আমি যদি পিবিই নিই, মানে আমি সেম রিজন ফর সেম রিজন, ত্রিভুজ পিবিই, এই ত্রিভুজের মধ্যে পিবিই এর মধ্যেও কি হবে? আমার বিই ইজ ইকুয়াল টু পিই হবে। ঠিক আছে। আচ্ছা, এখন আমি যদি উম, এখন আমি যদি ত্রিভুজ পিডিসি এই সমকোণী ত্রিভুজটার মধ্যে পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করতে যাই, তাহলে কি হবে? এখানে পিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে পিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। আর যেহেতু পিডি আর সিডি সেম, তাহলে আমি এখান থেকে লিখতে পারি 2 ইন্টু পিডি স্কোয়ার। এটা আমার 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। দেন আমি সেম কাজটা ত্রিভুজ পিবিই এর জন্য করতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমার অতিভুজ কি? ত্রিভুজ হচ্ছে আমার পিবি। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে পিবি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমার পিই স্কোয়ার প্লাস বিই স্কোয়ার। আর যেহেতু পিবি আর বিই সেম, তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে 2 ইন্টু পিই স্কোয়ার। আচ্ছা, গেল। এখন আমি যদি এই দুটোকে যোগ করি, কারণ আমাকে জানতে চাইছি, আমার চাইছে যে পিসি স্কোয়ার আর পিবি স্কোয়ার। তাহলে আমি যদি এখন যোগ করি, তাহলে পিসি স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার, তাহলে কি হবে? 2 ইন্টু পিডি স্কোয়ার প্লাস পিই স্কোয়ার, পিডি স্কোয়ার প্লাস কি পিই স্কোয়ার। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো তো, সেটা হচ্ছে এখানে এটা কি 90 ডিগ্রি, দেন এটাও 90 ডিগ্রি, দেন এই কোণটাও 90 ডিগ্রি। তাহলে তিনোটা কোণ যদি 90 ডিগ্রি হয়, তিনোটা কোণ যদি আমার 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণটাকেও মাস্ট 90 ডিগ্রি হইতে হবে। তাহলে যেহেতু আমার কোণ পিইএ ইজ ইকুয়াল টু কোণ পিডিএ ইজ ইকুয়াল টু কোণ এ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, সো আমার কি হবে? এই কোণটাও 90 ডিগ্রি হবে। আর এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এ ডি পিই এটা কি হবে? একটা আয়ত হবে। এটা কি হবে? একটা আয়ত হবে। সো এখন যদি এটা আয়ত হয়, এটা যদি আমার আয়ত হয়, আয়ত হলে কি হয়? বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয়। তাহলে এখান থেকে আমি লিখতে পারতেছি যে আমার পিই ইজ ইকুয়াল টু হচ্ছে আমার এডি এবং এই ইজ ইকুয়াল টু হচ্ছে কি আমার পিডি। আচ্ছা, এবার খেয়াল করো তো, সেটা হচ্ছে ত্রিভুজ এপিডি, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ অতিভুজ হচ্ছে কি আমার এপি। তাহলে এখান থেকে আমি লিখতে পারতেছি যে এপি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমার পিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। তাহলে এডি এর জায়গায় আমি কি লিখতে পারি? এই যে এডি এর জায়গায় আমি কি লিখতে পারি? পিই লিখতে পারি। না না, উল্টা বলছি, হ্যাঁ না ঠিকই বলছি। এডি এর জায়গায় আমি কি লিখতে পারি? পিই লিখতে পারি। তাহলে এখান থেকে আমি লিখতে পারতেছি যে পিডি স্কোয়ার প্লাস পিই স্কোয়ার। আচ্ছা, এবার এটা ধরো, মনে করো আমি ধরলাম কত, এটা ধরো আমার 3 নাম্বার ইকুয়েশন, এটা ধরো আমার কি 4 নাম্বার ইকুয়েশন। সো 4 নাম্বারের মধ্যে আমি যদি 3 নাম্বার ইকুয়েশনটা বসাই, 4 নাম্বারের মধ্যে আমি যদি 3 নাম্বার ইকুয়েশনটা বসাই, তাহলে কি পাচ্ছি? যে পিসি স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে? 2 ইন্টু, খেয়াল করে দেখো, এখানেও পিডি স্কোয়ার প্লাস পি স্কোয়ার আছে, এখানেও পিডি স্কোয়ার প্লাস পি স্কোয়ার আছে, এখানে হবে 2 ইন্টু এপি স্কোয়ার, এবং এটাই কি আমাকে প্রমাণ করতে হইতো। এটা কি প্রুফ? ঠিক আছে, এই প্রমাণটা একটু ক্রিটিক্যাল আছে, মানে এই চ্যাপ্টারের মধ্যে যদি কঠিন কোনো একটা কোশ্চেন আসে, এটা আসবে, তো এটা একটু মার্ক করে রাখ।
ঠিক আছে, 14 নাম্বার কোশ্চেনটা কি করে রাখবে, একটু মার্ক করে রাখবে। এটা বুঝছো, একটু লং প্রসেস আর কি। এটা বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। আচ্ছা, হ্যাঁ তো এটা 14 ছিল, 14-র পর আসতেছে 15 নাম্বারটা। আচ্ছা, আমরা কি কোনো ম্যাথ মিস দিছি? উম, না, মিস তো দিইনি। আচ্ছা, তো এখানে আমাকে বলছে এবিসি এর কোন সি হচ্ছে স্থূলকোণ। তা আমাকে প্রমাণ এডি হচ্ছে বিসি এর উপর লম্ব। আচ্ছা, আগে আমি করি যে কোন সিটা হচ্ছে স্থূলকোণ। হ্যাঁ, কোন সিটা হচ্ছে স্থূলকোণ, তাহলে এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার সি, এটা হচ্ছে কি আমার বি। এখানে আমাকে বলছে এডি হচ্ছে বিসি এর উপর লম্ব, তাহলে এডি যদি বিসি এর উপর লম্ব হয় তাহলে কি করতে হবে, বিসি কে বাড়াইতে হবে, দেন এর উপর লম্ব টানতে হবে। তাহলে এডি হচ্ছে কি আমার লম্ব। সো আমাকে প্রমাণ করতে হবে যে এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2 ইন্টু বিসি ইন্টু সিডি। আচ্ছা, এটা কোনটা মনে আছে? এটা পড়ছো তুমি আগে, কোথায় পড়ছো বলো? এটা কই পড়ছো আগে বলো তো? এটা হায়ার মেথে পড়ছি। হায়ার মেথে উপপাদ্যটা, হায়ার মেথে বইয়ের যে উপপাদ্যটা আছে সেটাই। ঠিক আছে, তাও একবার করে দিচ্ছি যাতে একটু রিভিশন হয়ে যায়। তাহলে কি করতে হবে, এখান থেকে আমি যে ছোট ত্রিভুজটা আছে, হয়ে গেল। আচ্ছা, তো এখান থেকে আমি এই কাজটা করতে পারি যে ত্রিভুজ এ ডি বি এর মধ্যে আমি কি দেখতেছি যে এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে আমার এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। আর এডি স্কোয়ার প্লাস কি বিডি স্কোয়ার। দেন আমার ছোট ত্রিভুজের জন্য যে ত্রিভুজ এ ডি সি, ওটার জন্য কি হবে আমার এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমার এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। আচ্ছা, এবার এখান থেকে লেখা যায় যে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, মানে কি বিডি হচ্ছে কি আমার বিসি প্লাস সিডি স্কোয়ার। তাহলে এডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার প্লাস 2 ইন্টু বিসি ইন্টু সিডি, 2 ইন্টু বিসি ইন্টু সিডি। আচ্ছা, এবার এখান থেকে কি লেখা যায়, বিসি স্কোয়ার তো চলে আসলো। ও হ্যাঁ, তাহলে এবার খেয়াল করো যে আমি যদি এখান থেকে লিখি যে এডি স্কোয়ার আর সিডি স্কোয়ার এই দুটোকে যদি আমি যোগ করি তাহলে কি হবে, এই যে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। সেখান থেকে লেখা যাচ্ছে যে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2 ইন্টু বিসি ইন্টু সিডি। প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, বই থেকে আরো ইজি ভাবে করলাম, বইয়ে তো একটু বড় করে করা ছিল না, এর থেকে আরো সোজা ভাবে করলাম। বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, এরপর 16 নাম্বার যেটা ছিল, 16 নাম্বারটা কি করে দিতে হবে? 16 নাম্বারটা কি একদম বইয়েরটা ছিল, মানে হুবহু যেটা আছে উপপাদ্যটা সেটাই। তাও আমি করে দিচ্ছি, সেটা হচ্ছে কি কোন সি হচ্ছে সূক্ষ্মকোণ, কোন সি হচ্ছে সূক্ষ্মকোণ। আচ্ছা, একটু সাইড করে রাখি। তো এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার সি, এটা হচ্ছে কি আমার বি। এখন কোন সি হচ্ছে সূক্ষ্মকোণ, এবং আমাকে বলছে এডি হচ্ছে বিসি এর উপর লম্ব, এডি হচ্ছে কি আমার বিসি এর উপর লম্ব, আমাকে দেখাইতে হবে এটা। আচ্ছা, তাহলে আমি দুইটা ত্রিভুজের জন্য লিখে ফেলি আগে, যেখানে সমকোণী ত্রিভুজ আছে কোনটা কোনটা, এডিবি আর এডিসি। তাহলে ত্রিভুজ এডিবি এর মধ্যে আমার এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমার এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এটা আমার 1 নম্বর ইকুয়েশন গেল। দেন ত্রিভুজ এসিডি এর মধ্যে হচ্ছে কি আমার এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমার এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এটা আমার 2 নাম্বার গেল। এখন আমার কোশ্চেন চেয়েছে কি, কোশ্চেনে চেয়েছে এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার, এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার। তাহলে মানে এসি স্কোয়ারটাকে এবার সামনে কি হতো, মাইনাস তো না, তাহলে সেটাই করতেছি। তাহলে এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার, সেটা কি হবে আমার এডি স্কোয়ার প্লাস
বিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। আচ্ছা, তাহলে এখান থেকে আমি লিখতে পারতেছি যে এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে আমার এসি স্কোয়ার, আর এখান থেকে তো আমার এডি এবং এডি চলে গেল, মানে ডি স্কোয়ার এডি স্কোয়ার চলে গেছে, তাহলে থাকতেছে কি আমার বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। আচ্ছা, বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার, এটাকে কি জানি লিখা যায় তোমার, ও বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। আচ্ছা, তাহলে এখান থেকে ধরো বিডি কে এখন ভেঙে লিখি, তাহলে এসি স্কোয়ার প্লাস বিডি কে ভেঙে লিখলে কি হবে, পুরা বিসি থেকে যদি আমি সিডি বাদ দিই তাহলে কি আমার বিডি থাকতেছে, তাহলে বিসি মাইনাস সিডি হোল স্কোয়ার মাইনাস কি সিডি স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার মাইনাস 2 ইন্টু বিসি ইন্টু সিডি মাইনাস সিডি স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে কি হইলো, আমার সিডি স্কোয়ার চলে গেল, তাহলে বাদ বাকি থাকতেছে কি আমার এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2 ইন্টু বিসি ইন্টু সিডি। তাহলে আমার যা প্রমাণ করতে হইতো যে এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমার এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2 ইন্টু বিসি ইন্টু সিডিটা প্রমাণ হয়ে গেল। বুঝতে পারছো? বইয়ের ম্যাথ গুলো আবার রিভাইজ দিয়ে দিলাম, মানে বইয়ের যে উপপাদ্যগুলো ছিল হায়ার ম্যাথে। বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, তাহলে 15 এবং 16 শেষ, এরপর কি আর ম্যাথ আছে? আচ্ছা, এবার 17 18 হচ্ছে দুইটা সৃজনশীল তুমি নিজে করবা। আচ্ছা, সৃজনশীল করার আগে আমি আরেকটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে কোশ্চেন আসে এটা থেকে পরীক্ষার মধ্যে, সেটা হচ্ছে আমার ত্রিভুজ এবিসি, আমার সেটা হচ্ছে ত্রিভুজ এবিসি এবং জানি ছিল ত্রিভুজ এবিসি হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, এটা বইয়ে নাই, দেখাচ্ছি একটা সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজে আমার বলছে যে এডি সেটা হচ্ছে বিসি এর উপর লম্ব, বিসি এর উপর লম্ব। আমাকে প্রমাণ করতে হবে 4 ইন্টু এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 ইন্টু এবি স্কোয়ার, এটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, এবং এই প্রমাণটা আমরা হায়ার ম্যাথে করে আসছি, জাস্ট তুমি জানো না, মানে ভুলে গেছো হয়তো বা। সেটা হচ্ছে কি, ধরো এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, এটা হচ্ছে কি একটা সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজের ও মধ্যে হ্যাঁ। হ্যাঁ। মনে পড়ছে, তাহলে এ বি সি, তাহলে এডি হচ্ছে কি আমার লম্ব। আচ্ছা, এডি যদি সমবাহু ত্রিভুজে বিসির উপর লম্ব হয় তাহলে এডি কি মধ্যমা না? এবং আমরা পড়ছিলাম না যে সবগুলা মধ্যমা সমান। ঠিক আছে, তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হইতো, 4 ইন্টু মধ্যমা স্কোয়ার 3 ইন্টু বাহু স্কোয়ার হইতো। ওই জিনিসটা কি আবার একটু প্রমাণ করবো, কিন্তু আরেকটু ইজি ভাবে প্রমাণ করবো। ঠিক আছে, তো খেয়াল করে দেখো, আমি মনে মনে ধরলাম আমার এডি এর যে লেন্থ সেটা হচ্ছে ডি, আর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত আমার এ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত আমার এ। আচ্ছা, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে আমার বলো তো বিডি এর লেন্থ কি হবে আমার এ বাই 2 হবে, বিডি এর লেন্থ কি হবে আমার এ বাই 2 হবে। তাহলে এখানে এ বিডি, এ বিডি সমকোণী ত্রিভুজে, এ বিডি সমকোণী ত্রিভুজে আমার এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমার এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। আচ্ছা, এবি মানে কত, এবি মানে হচ্ছে আমার এ স্কোয়ার, এডি হচ্ছে কত সেটা হচ্ছে আমার ডি স্কোয়ার, আর বিডি কি আমার বিডি হচ্ছে আমার এ বাই 2 স্কোয়ার। তাহলে এখান থেকে আমি পাচ্ছি কি যে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমার ডি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইড বাই 4। এবার এ স্কোয়ার ডিভাইড বাই 4টাকে এই পাশে নিয়ে আসো, তাহলে কি হচ্ছে আমার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই 4 ইজ ইকুয়াল টু কি ডি স্কোয়ার। তাহলে এখান থেকে হচ্ছে আমার 4 কমন, সরি 4 লসাগু, 4 লসাগু, এখানে 4 এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কি ডি স্কোয়ার। তাহলে এখান থেকে কি থাকতেছে 3 ইন্টু এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু ডি স্কোয়ার। সো আমরা এ কি ধরছিলাম, এ ধরছিলাম কি আমার এ বি এর দৈর্ঘ্য, তাহলে 3 ইন্টু এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু এ ডি স্কোয়ার। এটা কি করতে হইতো, আমাকে প্রমাণ করতে হইতো। বুঝতে পারছো? বুঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, তো এবার আসি, ধরো এখান থেকে ধরো কোনো সৃজনশীল যদি আসে, আশা করি আনসার করতে পারবা, তা আমরা কয়েকটা সৃজনশীল দেখে নিই, আমাদের চর্চা অ্যাপ থেকে দেখে নিচ্ছি। আচ্ছা, একটা মিনিট দাঁড়াও। আচ্ছা, তো আমরা আমাদের
চর্চাতে যাই। এটা কি সাধারণ গণিত পাচ্ছেন? আচ্ছা হ্যাঁ, জেনারেল সিকিউ। নেট স্লো কাজ করতেছে আমার। আচ্ছা, তো আমরা যদি বোর্ড কোশ্চেন গুলো খেয়াল করি, এখান থেকে খেয়াল করে দেখো তুমি কি আসছে, যে ত্রিভুজ পি কিউ আর ও পি আর বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে, কিউ আর সমান 2ST। হুম, এটা হচ্ছে যে ওইটা কি, যে কোনো মানে মধ্যবিন্দু যদি আমি যোগ করি তাহলে সেটা কি হয়, অপর বাহু সমান্তরাল এবং অর্ধেক হয়। এটা আমরা কোন ইয়েতে জানি পড়ছিলাম, কোন চ্যাপ্টারে জানি পড়ছি, আমি ভুলে গেছি নিজে, ভেক্টরে পড়ছিলাম না ইয়েতে পড়ছিলাম, ওখানে আছে। আর গ নাম্বারটা তো একটু আগে করাইছি অনুশীলনীর মধ্যে। 2 নাম্বার আমাকে বলছে যে সমকোণ দেওয়া আছে টি পি আর এর মধ্যবিন্দু। আচ্ছা, এটা সমদ্বিবাহু ত্রিভুজ, এগুলো প্রুফ করতে হবে। তো সমদ্বিবাহু ত্রিভুজ প্রুফ করার জন্য কি করতে হবে, দুইটা বাহু সমান প্রুফ করতে হবে, অ্যাঙ্গেল সমান প্রুফ করতে হবে, এই তো। এটাও করাইছি। 4 নাম্বারটা একটু আগে করাইলাম চিত্র এঁকে। আচ্ছা, এই যে এটা একটু আগে করাইলাম, যেটা হচ্ছে কি তিনটা বাহু যদি সমান হয় তাহলে কি সমবাহু ত্রিভুজ, আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এটা কি সত্য হবে। এর অনলাইন কোশ্চেন বোর্ডের এই কয়েকটাই আছে। তো যা যা আসছে বোর্ড এগুলো কিন্তু করাই ফেলছি সব। এই যে এটা এটা তোমার ইয়েতে ছিল, একটু আগে করাইলাম অনুশীলনীর মধ্যে, এটা অনুশীলনীর মধ্যে ছিল। তো যেগুলো স্টার মার্ক করে দিচ্ছে এগুলো কিন্তু পরীক্ষায় আসতেছে, এই যে এখানেও আসছে। আচ্ছা, এই যে 5 নাম্বারটা এসডব্লিউ করে তো, 5-এর এটা আমি তুলে রাখতেছি, তো ট্রাই করো, এটা পারবা, ইজি আছে। 5-এর কটা একটা এসডব্লিউ করো, ঠিক আছে। ইজি আছে এটা, আমার কিছু না, সমকোণী ত্রিভুজ অ্যাপ্লাই করলেই হবে। আচ্ছা, আর তো তেমন কিছু দেখতেছি না। এগুলো হচ্ছে সদৃশ্যতা চ্যাপ্টারটা, 14 চ্যাপ্টারের, এগুলো করাইলাম। ঠিক আছে, এটা এর থেকে আমারই কোশ্চেন আসে না 4টা 15 থেকে, ঠিক আছে। বইটা পড়লেই হবে 4টা 15-এর জন্য। 4টা 15টা এখানে শেষ করতেছি, এটা আমার কিছু পড়া লাভ নেই আসলে।